কেমনে লেন বাবাতে লেন দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সম্মত ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগতম। কি অবস্থা সবার? কথা ক্লিয়ারলি এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাও, যে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করো যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করো আমাকে প্লিজ, যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? আমি আজকে সামনাসামনি তোমাদের সামনে হাজির হচ্ছি না, আমি এমনিতে আজকে ক্লাস নিব। তাড়াতাড়ি একটু কমেন্ট করো, কজ ক্লাস শুরু করে দিব। তারপর আমাদের প্রায় টোটাল 35টা কোশ্চেন আমাদের আজকে সলভ করতে হবে। সবাই ক্লাসে তাড়াতাড়ি অ্যাড হও। আমাদের একটু ক্লাসটা শুরু করতে একটু লেট হয়েছে, কজ আমাদের যেই আহ, যে সমস্যা ছিল টেকনোলজিগত। তো সবাই একটু তাড়াতাড়ি একটু জয়েন হয়ে নাও, তারপর আমি ক্লাস শুরু করতেছি। আর আমরা আজকে টোটালি কোশ্চেন সলিউশন ক্লাস করব। হুম। সবাই সাউন্ড কম বলতেছো, সবাই সবাই সাউন্ড কম বলতেছো। সাউন্ড একটু কম কোথা? আমি তো আমার মোবাইলে তো খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হুম। আচ্ছা দেখো, এখানে যে 41 নম্বর কোশ্চেনটা, আমরা এর আগে টোটাল দুইটা সেশন অর্থাৎ ক্লাস 1 ক্লাস 2 এর মাধ্যমে কিন্তু আমরা
কি পড়ছিলাম আমরা হচ্ছে টোটাল 40টা কোশ্চেন সলভ করছিলাম। মানে 40টা কোশ্চেন আমরা লাস্ট দুইটা সেশনে শেষ করি। আজকে হচ্ছে আমরা আজকে হচ্ছে আমরা এখানে টোটাল 35 মানে 35টা কোশ্চেন সলভ করব। তো এখন যে প্রথম কোশ্চেনটা ভাইয়া, যে এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে বলা আছে যে 41 নম্বর কোশ্চেনে যে চিত্রশিল্পী ছিলেন কে। তুমি দেখো এখানে এই যে বলা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর বলা আছে জসিমউদ্দিন, তারপর বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং হচ্ছে বলা আছে শওকত ওসমান। এখন সবাই একটু অ্যান্সার করো যে সঠিক উত্তরটা কি হবে। যে এখানে চিত্রশিল্পী কে ছিলেন। আমরা জানি এখানে টোটাল যদি কথা বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবি ঠাকুর হচ্ছে একাধারে হচ্ছে নাট্যকার, এরপর হচ্ছে চিত্রশিল্পী, তারপর তিনি আবার ছিলেন অভিনেতা, তিনি আবার ছিলেন লেখক, কবি, একাধারে উনি অনেক প্যাশনেরই ছিলেন, আবার ছিলেন একজন সাংবাদিক। কি ছিলেন? সাংবাদিক। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে এই যে চিত্রশিল্পী ছিলেন কে? চিত্রশিল্পী ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কে ছিলেন ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আসো আমরা 42 নম্বর কোশ্চেনটাতে যাই। যে অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বুঝায়? যে 42 নম্বর কোশ্চেনের সবাই উত্তর করো। 42 নম্বর সবাই উত্তর করো। আমাদের ক্লাসটা একটু লেটে শুরু হয়, কজ আমাদের একটু কি বলা যায় টেকনোলজিগত কিছু সমস্যা ছিল। সাউন্ড কম, এটা কোথাও সাউন্ড কম না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, যারা সালাম দিচ্ছ তাদেরকে একসাথে বলছো ওয়ালাইকুম আসসালাম। তো সবাই হচ্ছে 42 নম্বর কোশ্চেনটা সলভ করো। যে অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বুঝায়? অ্যাকচুয়ালি 42 নাম্বার কোশ্চেনটা একটু সবাই সলভ করো। যে বলা আছে অপরিচিতা গল্পে মা কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কি বুঝায়? আমরা আমরা অপরিচিতা গল্পের মধ্যে যে গল্পকথক ছিল অনুপম। যেই অনুপম তার কি বলে, সে আহ, যখন বিয়ে করতে যায়, বিয়ে করতে যাওয়ার পরে দেখা গেছে তার যেই মামা ছিল, তার মামা কিন্তু সেই বিয়ের মধ্যে অনেক ধরনের ঝামেলা ক্রিয়েট করে। ঝামেলা ক্রিয়েট করা বলতে একটা মেয়ের বিয়ের মধ্যে যাইয়া সে স্যাকরা নিয়ে যায় সেখানে স্বর্ণ পরখ করতে, যেটা হচ্ছে মেয়ে পক্ষের অর্থাৎ কন্যা পক্ষের যে বাবা শম্ভুনাথ সেন ছিলেন, এই শম্ভুনাথ সেনের শম্ভুনাথ সেনের গায়ে লাগে বিষয়টা। কজ আমি তার আমি আমার মেয়েকে স্বর্ণ দিব, বা তাকে আমি রূপা দেই বা স্বর্ণ দেই, এটা আমি আমার মেয়েকে দিব। তো তুমি যদি এখানে আইসা কি বলে ওইটাকে পরখ করতে যাও, তাহলে এটা হচ্ছে এক প্রকারের একটা অপমানের মধ্যে পড়ে। তো শম্ভুনাথ সেন মনে করেছেন এটা হচ্ছে তার কাছে একটা অপমানের মতো লাগছে। অপমানের মতো লাগার কারণে একটা পর্যায়ে কিন্তু তাদের বিয়েটা ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর এই যে কল্যাণী ছিল, সেই কল্যাণী কিন্তু আর বিয়ের পার্টিতে বসে নাই। সে তার যে মাতৃভূমির প্রতি যেই কর্তব্য, সেই মাতৃভূমির প্রতি কর্তব্য পালন করতে যাইয়া সেখানে বুঝাইছে যে মাতৃ আজ্ঞা, মানে সেই কল্যাণী মাতৃ আজ্ঞা মানে মাতৃভূমির প্রতি কর্তব্য পালন করা শুরু করে। অর্থাৎ মেয়েদের শিক্ষার যে ব্রতী, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের বা মেয়েদের যে শিক্ষার ব্রতী, সেই শিক্ষার ব্রতীটা সে গ্রহণ করে নেয়। তো এখন বলা হয়েছে অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বুঝায়। তাহলে মাতৃ আজ্ঞা বলতে বুঝাচ্ছে যে তোমরা যারা ডি নাম্বার উত্তর করেছো সবারটা সঠিক উত্তর, যে মাতৃভূমির প্রতি কর্তব্য বুঝাচ্ছে। সবাই ক্লিয়ার এটা? এবার আসো ভাই 43 নাম্বার টপিকসে। বলছে অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? যে এই যে এখানে অপরিচিতা যে গল্পটা, এই অপরিচিতা গল্পটা কোন জবানিতে লেখা? আচ্ছা, আমরা জানি অপরিচিতা যে প্রবন্ধটা, আচ্ছা আমি যদি কোশ্চেন করি যে অপরিচিতা প্রবন্ধটা কে লিখছে? অপরিচিতা প্রবন্ধটা দেখি সবাই উত্তর করো একটু, একদম ইজি একটা কোশ্চেন। যে অপরিচিতা গল্পটা, আমি কেন অপরিচিতা গল্পের লেখকের কথা এখানে নিয়ে আসলাম? আমি বললাম যে অপরিচিতা গল্পটা কি কে রচনা করছেন, একটু সবাই অ্যান্সার করো।
অপরিচিতা গল্পটা কে অ্যান্সার করছেন? সবাই একটু অ্যান্সার করো যে অপরিচিতা গল্পটা কে রচনা করছেন, সবাই একটু দৌড়ে অ্যান্সার করো। তোমরা অনেক স্টুডেন্ট আছো যে বলো ভাইয়া আপনি হচ্ছে ডিপলি পড়ান, আপনি হচ্ছে একটু সময় নেন। আমি হচ্ছে সময় নিয়েই পড়াই। যারা সময় নিয়ে ক্লাস করবেন তারা হচ্ছে উপকৃত হবেন, যারা সময় নিয়ে ক্লাস করবেন না তারা এখনই বাইগা যান। আচ্ছা, এই যে অপরিচিতা গল্পটা, অপরিচিত গল্পের লেখক কে? হ্যাঁ, সবাই উত্তর করতেছে উত্তম পুরুষ। হ্যাঁ, আমি বলে দেই, এখানে সঠিক উত্তর হচ্ছে উত্তম পুরুষ। হ্যাঁ, ইটস রাইট, এটা হচ্ছে এটা সঠিক উত্তর। বাট আমি কোশ্চেনটা বলতেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে অপরিচিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ বইলা দিছি আমি, কিন্তু আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেন। কোন কাব্যগ্রন্থ? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। এখন তোমাকে যদি বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল কাব্যগ্রন্থ কয়টা, কি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল কাব্যগ্রন্থ কয়টা? মাথায় রাখবা, রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল কাব্যগ্রন্থ হচ্ছে ৫৬টা। আর আমরা জানি এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার কারণে তিনি ১৯১৩ সালে, কত সালে? ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। কিন্তু এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ হচ্ছে ১৯১০ সালে প্রকাশিত হয়। তাহলে এটা প্রকাশিত হয় কত সালে? ১৯১০ সালে। তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? ১৯১০ সালে প্রকাশিত হয়। এবং এটা পরবর্তীতে ১৯১৩ সালে এটার জন্য তিনি কি পান? নোবেল পুরস্কার পান। কিন্তু এই যে ১৯১৩ সালে তিনি যে নোবেল পুরস্কার পান, এইটার যে মূল ধারাটা, অর্থাৎ যে মূল ভূমিকাটা, এই মূল ভূমিকাটা ইংরেজিতে অনুবাদ করেন ডব্লিউ বি ইয়েটস। কে লিখেন? ডব্লিউ বি ইয়েটস। এবং এই যে ডব্লিউ বি ইয়েটস এটাকে ইংরেজিতে অনুবাদ করেন, এই ইংরেজিতে অনুবাদ করার কারণেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে ১৯১৩ সালে গীতাঞ্জলির কারণে নোবেল সাহিত্য পুরস্কার পান। এবং আরেকটা যদি কথা বলা হয়, এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে টোটাল কবিতা আছে, টোটাল কবিতা আছে ১৫৭টা। টোটাল কবিতা কয়টা? ১৫৭টা। এবং আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর তার ফ্যামিলির কততম সন্তান? তার ফ্যামিলির হচ্ছে সে ১৪তম সন্তান। কততম সন্তান? ১৪তম সন্তান। এগুলো হচ্ছে কিছু আমাদের বেসিক ইনফরমেশন। আমি বারবার বলি, আমাদের যে কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, সে কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যে কিছু বেসিক বিষয় থেকে কিন্তু কোশ্চেন থাকে। ঠিক আছে? সো আরেকটা কথা বলে দেই, এই কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় লেখক পরিচিতি নিয়ে খুবই কম আসে, দুই একজন আসে যারা হচ্ছে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তাদেরকে নিয়ে। ঠিক আছে? সবাই এতটুকু ক্লিয়ার কিনা? অপরিচিতা গল্প, এবং এই যে অপরিচিতা গল্পের মধ্যে এই যে কি বলে অনুপম ছিল, এই অনুপমকে কিন্তু তার শিক্ষক শিমুল ফুল, শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতো। কার সাথে? মাকাল ফলের সাথে তুলনা করতো। কারণ সে দেখতে ছিল খুবই হ্যান্ডসাম, স্মার্ট বয়, ড্যাশিং হিরো, বাট কামে ছিল বা পড়াশোনায় বা কাজে ছিল মাকাল ফল, অর্থাৎ তার দ্বারা কোনো কাজে আসতো না, এমন টাইপের কিছু লোক ছিল। এবং এই যে অনুপম, অনুপমের বন্ধু ছিল কে ভাইয়া? অনুপমের বন্ধু ছিল কে? হরিশ। অনুপমের বন্ধু কে ছিল? হরিশ। এখন এই যে তাদের বিয়ের যেই সম্পর্কটা, বিয়ের যেই ঘটকালিটা, সেই ঘটকালি কিন্তু হরিশে করেছিল। এবং অনুপমের এই বিয়ের ঘটকালি যখন হরিশ করে, হরিশ বিয়ের ঘটকালি করার ফলে দেখা গেছে যে অনুপম তার যেই পিসতুতো ভাই, তার যেই পিসতুতো ভাই বিনু দাদা, এই বিনু দাদা বা বিনু দাদাকে সে তার ওই যে কল্যাণীর বাড়িতে পাঠান। এতটুকু ক্লিয়ার কিনা? এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। এবং এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেই কোশ্চেনটা আসতে পারে, সেটা হচ্ছে শম্ভুনাথ সেন। এই যে শম্ভুনাথ সেনকে নিয়ে কোশ্চেন থাকতে পারে। শম্ভুনাথ সেনের বয়স কত ছিল? ৪০-এর এপার ওপার। কি ছিল? ৪০-এর এপার ওপার। ক্লিয়ার ভাই এতটুকু? আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো আমরা ৪৩ নাম্বার কোশ্চেনে যাই। বলল যে কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটা তুচ্ছ নয়। কার প্রসঙ্গে বলা হয়েছে? কি বলল? যে কিন্তু তার, কোশ্চেনটা কি বললাম? যে কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। কার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? সবাই একটু এটা অ্যান্সার করো। সবাই হচ্ছে ৪৪ নাম্বারটা অ্যান্সার করো। নাম্বার দিয়ে হচ্ছে উত্তর করবা, নাম্বার দিয়ে হচ্ছে উত্তর করবা। সবাই 44 নাম্বারটা একটু অ্যান্সার করো। আজকে যারা হচ্ছে সর্বশেষ পর্যন্ত ক্লাস করবেন,
তাদেরকে আমি কুমিল্লা ইউনিভার্সিটির জন্য একটা সাজেশন দিয়ে দিব। আজকে হচ্ছে আমি অঘোষিত যে সাজেশন বাংলার জন্য, সে অঘোষিত সাজেশনটা আমি দিয়ে দিব। পরবর্তীতে আমাদের বি ইউনিট সি ইউনিট নিয়ে আলাদা আলাদাভাবে আমরা কিছু লাইভ সেশন রাখবো, যেই লাইভ সেশনের মাধ্যমে আমরা টোটাল কুমিল্লা ইউনিভার্সিটির জন্য বাংলা, ইংলিশ, জিকে প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা সাজেশন দিয়ে দিব। ঠিক আছে? সো সবাই যদি আজকে বাংলা ক্লাসটা শেষ পর্যন্ত করো, তোমরা অবশ্যই কুমিল্লা ইউনিভার্সিটির জন্য বাংলার সাজেশন পেয়ে যাবা। এখন খেয়াল করে এখানে 44 নাম্বার যে কোশ্চেন, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, কার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? আমি এখানে আর কোনো ধরনের কথা বাড়াবো না। আমরা জানি এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা ভাইয়া? কল্যাণী, অর্থাৎ অপরিচিতা গল্প। আমি বলে দেই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা ফার্স্ট পার্ট থেকে এই যে অপরিচিতা, এই অপরিচিতা থেকে একটা কোশ্চান থাকবে। ক্লিয়ার? এই যে কুমিল্লা ইউনিভার্সিটির কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ফার্স্ট পার্ট থেকে অপরিচিতার এই টপিকটা থেকে একটা কোশ্চান থাকবে। হ্যাঁ, সবাই হচ্ছে তোমরা 44 নাম্বার কোশ্চেনটা অনেকে হচ্ছে সঠিক উত্তর করছো, যে কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, অর্থাৎ এখানে বিষয়টা অনুপম কল্যাণী সম্বন্ধে কিন্তু বলছিল। ঠিক আছে? আচ্ছা, আর কল্যাণী নিয়ে আর অনুপম নিয়ে কথা না বলি। এবার আসো ভাই, 45 নাম্বার কোশ্চেনটা বলছে, ওরে বাপরে আমি একা থাকতে পারবো না। উক্তিটির মাধ্যমে ন্যাড়ার জৈনিক আত্মীয়ার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? আমরা জানি এই যে বিলাসী প্রবন্ধ, কোন প্রবন্ধ? বিলাসী প্রবন্ধের মধ্যে দেখা যায় যে গল্পকথক ন্যাড়া, এই গল্পকথক ন্যাড়া প্রায় 4 ক্রোশ, কত ক্রোশ? 4 ক্রোশ হেঁটে একটা স্কুলে পড়াশোনা করতো, এবং এই ন্যাড়া, এই যে ন্যাড়া, সে কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে পড়তো। কোন ক্লাসে? থার্ড ক্লাস। আমরা বর্তমান সময়ে থার্ড ক্লাস বলতে জানি হচ্ছে ক্লাস 8 কে বুঝায়। কাকে বুঝায়? ক্লাস 8, 9, 10। এখন এই 10 মানে হচ্ছে ফার্স্ট ক্লাস, 9 মানে হচ্ছে সেকেন্ড ক্লাস, আর 8 মানে হচ্ছে থার্ড ক্লাস। আমি এখানে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখো। যে এই যে বিলাসী প্রবন্ধের যে গল্পকথক, গল্পকথক হচ্ছে কে ভাইয়া? ন্যাড়া। এবং ন্যাড়া 4 ক্রোশ পথ হেঁটেই কিন্তু কি করতো? ক্লাস করতো। এবং ন্যাড়ার 10-12 জন বন্ধুর মধ্যে সবচেয়ে বড় একজন বন্ধু ছিল, যার নাম ছিল মৃত্যুঞ্জয়। কে ছিল ভাইয়া? মৃত্যুঞ্জয়। এখন মৃত্যুঞ্জয়কে যখন, মানে আমি তোমাকে যদি টোটাল বিষয়টা ক্লিয়ার করতে যাই, আমি টোটাল বিষয়টা তোমাকে এখন ক্লিয়ার করা দরকার নাই, তোমরা বিলাসী প্রবন্ধ সম্বন্ধে সবারই ভালো একটা আইডিয়া আছে। তারপর আমি যদি বলি মৃত্যুঞ্জয়ের কাহিনী নিয়ে, যে মৃত্যুঞ্জয় তার পরিবারের মধ্যে কেউ ছিল না, শুধু তার একজন চাচা ছিল যার নাম ছিল জ্ঞাতি খুড়ো। এই জ্ঞাতি খুড়ো মশাইয়ের কাজই হচ্ছে যে তার বিরুদ্ধে বা তার নামে গ্রামের মধ্যে কুৎসা রটনা করা। তো এই মৃত্যুঞ্জয় তার ন্যাড়ার যে 10-12 জন বন্ধু ছিল, সেই 10-12 জন বন্ধুর মধ্যে মৃত্যুঞ্জয় ছিল সবার বড়। সে যে মানে এখানে একটা কথা বলছিল যে মৃত্যুঞ্জয়কে নিয়ে ন্যাড়া, যে তাকে নিয়ে যদি, তার ক্লাস সম্বন্ধে নিয়ে যদি গবেষণা করতে যায়, তাইলে এখানে প্রত্নতাত্ত্বিক যেই আহ, নিদর্শনের যে বিষয়গুলা, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিষয়টা থাকবে। কেন? যে মৃত্যুঞ্জয় কত বছর আগে ঠিক ক্লাস 8-এ পড়ে আছে, বা কত বছর আগে ক্লাস 8-এ ভর্তি হয়েছে, এটা কেউই আসলে জানে না। তো এই যে মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয় যখন নেরার সাথে স্কুলে যাইতো, তো দেখা গেছে মৃত্যুঞ্জয় নেরার সাথে স্কুলে যেত, হঠাৎ একদিন মৃত্যুঞ্জয় স্কুলে যাচ্ছে না, কয়েকদিন ধরে মৃত্যুঞ্জয় স্কুলে যাচ্ছে না। তো মৃত্যুঞ্জয়কে দেখার জন্য নেরা যখন তার যেই বাগান বাড়িতে যায়, বাগান বাড়িতে যেয়ে দেখে যে মৃত্যুঞ্জয় মোটামুটি, এই যে মৃত্যুঞ্জয় প্রায় কতদিন? প্রায় 1.5 মাস। কয় মাস? 1.5 মাস। সরি, একটু এই একটা অবস্থা, বুঝতে পারি না। সমস্যা নেই।
দেখো, এই যে প্রায় মৃত্যুঞ্জয় প্রায় ১.৫ মাস কি ছিল, অসুস্থ ছিল। যেখানে মৃত্যুঞ্জয় প্রায় ১০ থেকে ১৫ দিন অচেতন অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল? অচেতন অবস্থায় ছিল। সেই মৃত্যুঞ্জয়কে যমের কাছ থেকে ফিরে আনছে কে ভাইয়া? বিলাসী। কে ফিরে আনছে? বিলাসী। এবং বিলাসীর এমন অবস্থা হয়েছে যে তার বয়স কি ২০ নাকি ১৬ সেটা সঠিকভাবে পরখ করা যাচ্ছিল না, যে এমন এত পরিমাণে পরিশ্রম করে সে মৃত্যুঞ্জয়কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। তো ওই মৃত্যুঞ্জয়ের যেই কি বলে সহধর্মিণী বিলাসী ছিল, সেই বিলাসীর কথা বলতে যাইয়া লেখক তার একজন আত্মীয়ার কথা বলছিল, যে জৈনিক আত্মীয়ার যখন হাজবেন্ড ২৫ বছর ধরে সেই জৈনিক আত্মীয়া তার হাজবেন্ডের সাথে ঘর সংসার সবকিছু করতেছিল, কিন্তু যখন তার হাজবেন্ড মারা যাওয়ার পরে দেখা গেছে রাত্রেবেলা মারা যায় সেই মেয়ে বা সেই আত্মীয়র যে ওয়াইফ, সেই আত্মীয়র ওয়াইফ তার হাজবেন্ড মারা যাওয়ার পরে তার হাজবেন্ডের লাশের কাছে সে থাকতে যাচ্ছে না, সে ভয় পাচ্ছে। এর মানে কি বুঝাচ্ছে? যে তাদের মধ্যে যে সম্পর্কের যে একটা মিথ্যা আশ্বাস, যে আমার ধরো মারা গেলাম, বা ধরো আমার ওয়াইফ মারা গেল, আমি ভয়ে কি করলাম, যে আমি ভয়ে ওয়াইফের কাছে গেলাম না, তাহলে এটা হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে একটা ম্যাকি বা মিথ্যা স্বভাব। কি বুঝাচ্ছে? তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে ভাইয়া? সঠিক উত্তরটা হবে সি। তোমরা যারা এ বি বলছো, তোমাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ তোমরা সকলেই ভুল উত্তর দিয়েছো। এখানে সঠিক উত্তর হবে কোনটা ভাই? সম্পর্কের মেকি স্বভাব। কারণ ওই যে তার যে আত্মীয় ছিল, নেড়া যখন দেখতে যায়, নেড়া দেখতে গিয়ে দেখে যে তার আত্মীয় মারা গেছে, এবং সে যখন তার ওয়াইফকে বললো, মানে তার আত্মীয়র ওয়াইফকে বললো যে আপনি থাকেন, আমি চলে যাচ্ছি না, আমি গ্রামের প্রতিবেশীদেরকে জানাচ্ছি যে উম্মুক মারা গেছে। তখন তার ওই লোকটার ওয়াইফ বলতেছেন, ওরে বাপরে, আমি একা থাকতে পারবো না। এর মানে কি? সে ভয় পাচ্ছে যে সে ২৫ বছর তার হাজবেন্ডের সাথে সে সংসার করলো, কিন্তু তার হাজবেন্ড যখন মারা গেল, তখন সে আর তার হাজবেন্ডের সাথে থাকতেছে না। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? তাহলে ৪৫ নাম্বারটা সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, যে ৪৫ নাম্বারের সি সবাই বুঝছে কিনা? সবাই ৪৫ নাম্বার ক্লিয়ার কিনা? সবাই ৪৫ নাম্বার ক্লিয়ার কিনা? হ্যাঁ, যারা ভুল উত্তর করছো সমস্যা নাই, তোমরা ভুল উত্তর কাটার দরকার নাই। ভুল উত্তর করছো, এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে শিখতে পারছো কিনা, এতটুকু ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ, আসো, এই যে এখন বলছে যে 46 নাম্বার যে কোশ্চেনটা বলা হয়েছে, খুব বাছা বেচেছি। কি বলছে? খুব বাছা বেচেছি। এই বাক্যটিতে বাছা কোন ধরনের শব্দ? সবাই একটু দৌড়ে অ্যান্সার করো। কি বললো? যে খুব বাছা বেচেছি, এখানে বাছা কোন ধরনের শব্দ? হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করো। সবাই দৌড়ে একটু অ্যান্সার করো, যে 46 নম্বর কোশ্চেনটা, যে খুব বাছা বেচেছি, এখানে খুব বাছা বেচেছি, বাছাটা এখানে কোন ধরনের শব্দ বা কোন ধরনের পদ? দুইটা ভাবেই কোশ্চেনটা আসতে পারে, যে খুব বাছা বেচেছি এই বাক্যটিতে বাছা কোন ধরনের শব্দ বা পদ। সবাই একটু অ্যান্সার করো 46 নম্বর কোশ্চেনটা। সবাই একটু অ্যান্সার করো, দৌড়ে অ্যান্সার করো, তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা দিব আমি জোস জোস ব্যাখ্যা, যেগুলো নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এই যে এখানে বাছা বেচেছি, বাছা বাছা শব্দটি কোন ধরনের পদ বা শব্দ? সবাই অ্যান্সার করো। আর দেখো ভাইয়া, তোমাদের জন্য আমরা হচ্ছে খুব আমাদের পেড বেসের স্টুডেন্টদেরকেও কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি, বাট পাশাপাশি হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে ফ্রিতেই কিন্তু সার্ভিসগুলো দিচ্ছি। হ্যাঁ, এখন তোমরা যদি এই ক্লাসগুলো যদি একটু শেয়ার না করো, তাহলে কিন্তু এগুলা কিন্তু খুবই
খারাপ লাগে। কারণ আমরা তোমাদের জন্য ফ্রিতে সার্ভিস দিচ্ছি, বাট তোমরা যদি নিজেদের টাইমলাইনে একটু শেয়ার না করো তাহলে কেমন না বিষয়টা। তো সবাই একটু নিজেদের টাইমলাইনে একটু ক্লাসগুলো শেয়ার করবা। শেয়ার করলে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসগুলো হচ্ছে তোমরা ফ্রিতে পাবা। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো, বাছা বেচেছি, এই যে শব্দটা, বাছা বেচেছি, তাহলে একটু খেয়াল করো তো ভাই, এই যে শব্দটা, এটাকে বাংলা আমি কি পাই? বাচ যোগ আ। আবার এইটাকে বাংলাও কি পাই? বাচ যোগ এসি। কি পাচ্ছি? বাচ যোগ এসি। দেখো, এইখানে এই যে বাচা শব্দের বাচ একটা ধাতু, এই যে বেচেছি শব্দের বাচ একটা ধাতু। তাহলে এখানে দুইটা শব্দের ধাতু একই রকম কিনা? দুইটা শব্দের ধাতু একই রকম। আমরা জানি যে সকল শব্দকে ভাঙলে সেই শব্দটার যে প্রকৃতিটা থাকবে, সেই প্রকৃতির যদি অর্থ না থাকে তখন সেটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে ধাতু। আমাদের এই ধাতু নিয়ে কিন্তু আমাদের ক্লাস দেওয়া আছে। এবং এই যে এখানে ধাতুর যেটা থাকে, এই ধাতুটা কয়েক প্রকারের হয়। একটা হচ্ছে মৌলিক ধাতু, একটা হচ্ছে সাধিত ধাতু, একটা হচ্ছে সংযোগমূলক ধাতু। আমরা এগুলা ক্লাসে পড়াইছি। তো এখন খেয়াল করো, এই যে শব্দটা আমি ভাঙলাম, এই যে বাছা, এই যে আমি এখানে বাচা শব্দটা ভাঙলাম, এই বাচা শব্দটা ভাঙার পরে আমি এখান থেকে কি পাইছি? বাচ। আবার এই যে বেচেছি, এটার ভাঙার পরেও কি পাইছি? বাচ। অর্থাৎ দুইটাই ধাতু কিন্তু সেম থাকতেছে। তাহলে দুটা ধাতু যদি যদি সেম থাকে তখন তাকে কি বলা হয়? সমধাতুজ কর্ম। কি বলা হয় ভাইয়া? সমধাতুজ কর্ম। তাহলে আমি যদি বলি, আমি আজ এক ঘুম ঘুমিয়েছি, তাহলে এখন যদি বলা হয় আজ এক ঘুম ঘুমিয়েছি, তাহলে এখানে এই ঘুম যদি বলা হয় এই ঘুম, এটা কোন ধরনের শব্দ বা কোন ধরনের পদ? তাহলে সঠিক উত্তর হবে কি ভাইয়া? সমধাতুজ কর্ম। তাহলে সবাই সমধাতুজ কর্মটা ক্লিয়ার কিনা? সবাই সমধাতুজ কর্মটা ক্লিয়ার কিনা? এটা কিন্তু আমাদের টোটাল ধাতু থেকে আসে নাই। এই কোশ্চেনটা ধাতু থেকে আসে নাই। আমি বারবার বলি, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কারক থেকে আসছে। কোন, কোথা থেকে আসছে? কারক থেকে আসছে। কি থেকে আসছে? কারক থেকে। কারণ আমরা জানি কারক কত প্রকার? কারক হচ্ছে ৬ প্রকার। একটা হচ্ছে কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ কারক। যেই কর্মকারকের মধ্যে কর্মটা থাকে, কর্মকারকটা থাকে কত প্রকার? কর্মকারকটা থেকে ৪ প্রকার। একটা হচ্ছে, এখানে আমাদের যে কর্মকারকটা যে ৪ প্রকার থাকে, সেই কর্মকারক ৪ প্রকারের মধ্যে একটা হচ্ছে সমধাতুজ কর্ম। একটা হচ্ছে কোন কর্ম? সমধাতুজ কর্ম। এই যে সমধাতুজ কর্ম মানেই হচ্ছে যে, যে কর্মের মধ্যে ক- যে ধাতুগুলা থাকবে, ধাতুগুলা সেম থাকবে। আশা করি ক্লিয়ার, কারণ আমাদের কারকের ক্লাসগুলো আমাদের ইয়েতে দেওয়া আছে। তো কারকের ক্লাসগুলো সবাই করে নিলেই বিষয়টা ক্লিয়ার করতে পারবা। এবার আসো, শব্দ ধাতুর মূলকে কি বলা হয়েছে? শব্দ। ৪৭ নাম্বারটা একটু অ্যান্সার করো। শব্দ ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? সবাই একটু অ্যান্সার করো। শব্দ এবং ধাতুর মূলকে কি বলা হয়? সবাই সবাই ৪৭ নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার করো সবাই। ৪৭ নাম্বার কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো। বলছে শব্দ ধাতুর মূলকে, খেয়াল করো, শব্দ ধাতুর মূলকে কখনো কি বলবে না? বিভক্তি বলবে না। কি বলবে না? বিভক্তি বলবে না। আরেকটা হচ্ছে এখানে বলছে যে শব্দ ধাতুর মূলকে কি বলা হয়? যে এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে
প্রকৃতি, আমরা এই যে দুইটা শব্দ বিভক্তি এবং কারক, বিভক্তি এবং কারক এই দুইটা কখনো হবে না। আমরা যখন প্রকৃতি প্রত্যয় পড়াইছিলাম, প্রকৃতি প্রত্যয়ের ক্লাস কে কে করছেন? এখন পর্যন্ত প্রকৃতি প্রত্যয় ক্লাস কে কে করছেন? একটু জাস্ট রাইজ ইউর হ্যান্ড। যারা যারা প্রকৃতি প্রত্যয়ের ক্লাস করছেন সবাই একটা হাত তুলুন, যে রাইজ ইউর হ্যান্ড সবাই, যারা যারা প্রকৃতি প্রত্যয়ের ক্লাস করছো সবাই একটা হাত তুলো। এখন খেয়াল করো, এই যে প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে কোন শব্দের মূল অংশকেই কি বলা হয়? প্রকৃতি বলা হয়। যেমন আমি বললাম সংবাদ যোগ, সংবাদ যোগ স্নিক, তাহলে কি হবে? সাংবাদিক। কি হবে? সাংবাদিক। তাহলে এখন খেয়াল করো, এই যে সংবাদ শব্দটা, এটাই কি ভাইয়া? এটাই হচ্ছে প্রকৃতি। আমরা জানি যে সকল প্রকৃতির অর্থ থাকে, যে সকল প্রকৃতির অর্থ থাকে তাকে বলা হয় নাম প্রকৃতি। কোন প্রকৃতি? নাম প্রকৃতি। কিন্তু আমি যদি আরেকটা উদাহরণ তোমাকে দেই, বললাম দৃশ যোগ ঘ্যান, তাহলে কি হইলো? দৃশ্য। কি হইলো? দৃশ্য। দৃশ যোগ জ্ঞান, দৃশ্য। তাহলে এই যে এখানে, এই যে এখানে দৃশ শব্দটা দেখো, একটু খেয়াল করো, এই যে এখানে দৃশ শব্দটা, এই যে এখানে দৃশ শব্দটা, এটার কি কোনো অর্থ আছে? অর্থ নাই। তারপর এটা কি হবে ভাইয়া? প্রকৃতি। তবে এই প্রকৃতিটাকে বলা হবে ক্রিয়া প্রকৃতি। কোন প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। এখন এই ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে ধাতু। কি বলা হচ্ছে? ধাতু। এখন আমরা প্যাচ লাগাইতে পারি উত্তরের মধ্যে, যে একটা হচ্ছে আমরা প্যাচ লাগাবো হচ্ছে ধাতু এবং প্রকৃতির মধ্যে। কিসের মধ্যে প্যাচ লাগাবো? ধাতু এবং প্রকৃতির মধ্যে। এখন বলাই আছে যে শব্দ এবং ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ এবং ধাতুর মূলকে কি বলা হয়? তাহলে শব্দ এবং ধাতুর যে মূলটা থাকবে তাকে কি বলা হবে ভাইয়া? প্রকৃতি বলা হবে। কি বলা হবে? প্রকৃতি বলা হবে। যারা সি নাম্বার উত্তর করছো তাদেরটা সঠিক, তোমরা ভালো করবে। আচ্ছা আসো, এবার আসো ৪৮ নাম্বার যে কোশ্চেনটা, এই যে ৪৮ নাম্বার যে কোশ্চেনটা, যে আহ্বান গল্পে গল্পকথকের গরমের ছুটি হয়েছিল কোন মাসে? আহ্বান গল্পে গল্পকথকের গরমের ছুটি হয়েছিল কোন গল্পে? সবাই আহ্বান গল্পের অ্যান্সার দেওয়ার আগে এইটা বলবা যে আহ্বান গল্পের লেখক কে? আমরা জানি এগুলো হচ্ছে ছোট্টখাট্ট কথা, যে আহ্বান গল্পের লেখক আমরা জানি কে ভাইয়া? দেখি কে উত্তর করতে পারে। এখন ৪৮ নম্বরের যে কোশ্চেনটা, আহ্বান গল্পে গল্পে কথকের গরমের ছুটি হয়েছিল কোন মাসে? সবাই একটু দৌড়ে অ্যান্সার করো প্লিজ। সবাই একটু অ্যান্সার করো তাড়াতাড়ি। সবাই অ্যান্সার কর, দৌড়াই অ্যান্সার কর, যে আহ্বান গল্পের লেখক কে? দেখি ভুল উত্তর কে দেয়। এই তো গুড, মেঘা। আরে বর্ণা, এটা কে হবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা দিছো তারা লেখক পরিচিতি থেকে কোশ্চান পাইছো, ঠিক আছে? বাট আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে কোশ্চান থাকে না লেখক পরিচিতি থেকে, দুই একটা থাকতে পারে, দুই একটা কুমিল্লার যারা লেখক আছে, কুমিল্লার যারা লেখক আছে তাদেরকে নিয়ে থাকতে পারে। আচ্ছা, এখন ৪৮ নম্বরের যে উত্তরটা, ৪৮ নম্বরের উত্তরটা সবাই একটু করো, দৌড়াইয়া সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, আচ্ছা বিভূতিভূষণ আমরা জানি, এবারে উত্তর করো, উত্তর করো হচ্ছে ৪৮ নাম্বার উত্তর করো, আহ্বান গল্পে কথকের গরমের ছুটি হয়েছিল কোন মাসে? সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, সবাই হচ্ছে ৪৮ নাম্বারটা একটু কোশ্চেন করে দৌড়াই।
আচ্ছা দেখো এখানে যে আহ্বান গল্পের মধ্যে মাঘ মাসের কথা কখনো বলা হয় নাই, এখানে বলা হয়েছে চৈত্র মাস, জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাস, এই তিনটা মাসের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। কিন্তু বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে যে আহ্বান গল্পে গতকাল গরমের ছুটি হয়েছিল কে, গোপালের ছুটি হয়েছিল কোন মাসে, জ্যৈষ্ঠ মাসে। কোন মাসে? জ্যৈষ্ঠ মাসে। আশা করি ক্লিয়ার, আমি এটা নিয়ে আর কোনো ইনফরমেশন দিচ্ছি না। নাবিলা, এবার আসো 49, এই যে দেখো ধাতু থেকে একটা কোশ্চেন আসছে যে মৌলিক ধাতুর অপর নাম কি? মৌলিক ধাতুর অপর নাম কি? সবাই 49 নাম্বারটা একটু অ্যান্সার করো, মৌলিক ধাতুর অপর নাম কি? খেয়াল করো, আমরা যে এই ক্রিয়ামূলগুলা পাই, আমরা যে ক্রিয়ামূলগুলা পাই, ক্রিয়ামূলের অপর নামই হচ্ছে ধাতু। ক্রিয়ামূলের অপর নাম কি? ধাতু। সি ইউনিটের ক্লাস ভাই, এটা সকল ইউনিটের ক্লাস, নন, নট অনলি সি ইউনিট বাট অলসো অল ইউনিট। ক্লিয়ার? এখন সকল ইউনিটের ক্লাস, বাংলা সবার জন্য প্রযোজ্য। তাহলে দেখো, এই যে ধাতু আমরা জানি একটা হচ্ছে মৌলিক ধাতু। কোন ধাতু? মৌলিক ধাতু। একটা হচ্ছে সাদিত ধাতু, আরেকটা হচ্ছে সংযোগমূলক ধাতু, আরেকটা হচ্ছে সংযোগমূলক ধাতু। এখন নাম্বার দিয়ে লেখবা, এটা কত নাম্বার অ্যান্সার করতেছে আমি তো বুঝতেছি না, যে মৌলিক ধাতুর অপর নাম কি? মৌলিক ধাতুর অপর নাম কি? আমি তো এটা বুঝতেছি না, কি বলতেছো, কার কোনটার উত্তর দিচ্ছ? এই তো 50 নাম্বার আইছি, মাত্র আরো 25টা। এই যে 7টা বাজে 8টা, যান, না আইবেন কখন? সবাই অ্যান্সার করো যে মৌলিক ধাতুর অপর নাম কি? মৌলিক ধাতুর অপর নাম কি? সবাই অ্যান্সার করো, মৌলিক ধাতুর অপর নাম কি? মৌলিক ধাতুর অপর নাম কি? অনেকেই হচ্ছে কনফিডেন্সের সহিত ভুল উত্তর দিচ্ছ, অনেকেই হচ্ছে কনফিডেন্সের সাথে ভুল উত্তর দিচ্ছ। হ্যাঁ, এইভাবে ভুল উত্তর দিলে হবে না ভাইয়া। দেখো, এই যে এখানে আমি মৌলিক ধাতুটা লেখাইছি, এই মৌলিক ধাতুর আরেকটা নাম হচ্ছে স্বয়ং, স্বয়ং সিদ্ধ ধাতু। কি বলা হয়? স্বয়ং সিদ্ধ ধাতু বলা হয়। আরেকটা বলা হয় সিদ্ধ ধাতু। কোন ধাতু? সিদ্ধ ধাতু। যারা হচ্ছে এখানে অপশনে দেখতেছো নাম ধাতু, নাম ধাতু হবে না ভাইয়া। আর এটা হচ্ছে প্রযোজক ধাতু, এটাও হবে না। আর হচ্ছে সাধিত ধাতু, এটা আলাদা প্রকারভেদ। আর এই যে এখানে সিদ্ধ ধাতু থাকতেছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এখন আমি যদি তোমাকে মৌলিক ধাতু নিয়ে কথা বলতে যাই, কোন ধাতু? মৌলিক ধাতু নিয়ে কথা বলি, তাহলে এই মৌলিক ধাতুটা তিনটা প্রকারের হয়। একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে বিদেশি, একটা হচ্ছে তৎসম। কোন ধাতু? তৎসম ধাতু। আর আমরা ক্লাসের মধ্যে মেবি আমি বলছিলাম যে তুই তুকারি করার যে সম্পর্ক, তুই তুকারি করে যেই উত্তরগুলা পাওয়া যাবে, সেইগুলা হচ্ছে দেশি ধাতু। যেমন আমি বললাম কর, বললাম পর, বললাম খা, বললাম যা, বললাম শো। এই যে শব্দগুলাকে, এগুলাকে যদি আমি তুই দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করি? তুই কর, তুই পর, তুই খা, তুই যা, তুই শো। তাহলে এই যে তুই তুকারি করার পরে যে উত্তরটা পাবো, সেটা হচ্ছে কোন ধাতু ভাইয়া? সেটা হচ্ছে দেশি ধাতু। আর তৎসম ধাতুটা হচ্ছে যেগুলার মধ্যে তুমি সংযুক্ত ব্যঞ্জন দেখতে পাবা, এবং যেগুলার অর্থ থাকবে না, এবং যেগুলাকে তুমি তুই তুকারি করে কোনো উত্তর পাবা না, সেইগুলা হচ্ছে সংস্কৃত বা তৎসম ধাতু। আর বিদেশি ধাতুর জন্য আমরা ক্লাসের মধ্যে একটা কবিতা পড়াইছিলাম, এই কবিতাটা সবাই একটু মুখস্থ করে নিবা। ক্লিয়ার? ক্লাসটা দেখে নিয়ে মুখস্থ করে নিবা। ওকে, আসো। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার। ইসরাত জাহান মিতু, আলাইকুম আসসালাম। আচ্ছা আসো, আগে সামান্য মাইনে পাই কথাটি কোন গল্পের? এই যে এখানে 50 নম্বরের যে কোশ্চেনটা,
যে আজ্ঞে সামান্য মাইনে পাই কথাটি কোন গল্পের অংশ? সবাই একটু উত্তর করো। সবাই হচ্ছে 50 নাম্বারটা একটু উত্তর করো, যে আজ্ঞে সামান্য মাইনে পাই। হ্যাঁ, এখানে সবাই উত্তর দিতে পারতেছো, আমি জানি এগুলা খুব ইজি কোশ্চেন হয়ে গেছে। 50 নাম্বারের যে কোশ্চেনটা, এটা হচ্ছে আহ্বান গল্পের মধ্যে গোপালের ভাষ্য। এটা গোপালকে তার যেই একজন তার বাবার যে বন্ধু ছিল, সেই বন্ধু যখন কোশ্চেন করে, তখন সে বলে যে হ্যাঁ আজ্ঞে সামান্য মাইনে পাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে খ নাম্বার। এবার আসলে আমরা গ্রামার নিয়ে কথা বলি, যে সাহিত্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে? সাহিত্য শব্দটির প্রকৃতি প্রত্যয়টা কি হবে? সাহিত্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে? সবাই হচ্ছে 51 নম্বর অ্যান্সার করো, সবাই 51 নম্বর অ্যান্সার করো, সবাই 51 নম্বরটা অ্যান্সার করে নাও। সাহিত্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে? সাত 51 নম্বর কোশ্চেনটা একটু সবাই অ্যান্সার করো। সবাই 51 নম্বরটা অ্যান্সার করো, সবাই 51 নম্বরটা অ্যান্সার করো, দেখি কে উত্তর করতে পারে। এই যে সবাই নাম্বার দিয়ে অ্যান্সার করেন ভাই, নাম্বার দিয়ে অ্যান্সার করেন। আপনি বি এ লিখে দিলে তো আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কোনটার বি বুঝাচ্ছেন কোনটার এ বুঝাচ্ছেন। দেখো এখানে, এই যে সাহিত্য শব্দটা কোন প্রকৃতি প্রত্যয়? আচ্ছা, এখন আমি যদি বলি সাহিত্য শব্দটি কোন প্রত্যয় সাধিত শব্দ? কোন প্রত্যয় সাধিত শব্দ? কোন প্রত্যয় সাধিত শব্দ? কোন প্রত্যয় সাধিত শব্দ? একটু অ্যান্সার করো। হ্যালো, আসসালামু আলাইকুম তাবিব ভাই। হ্যাঁ তাবিব ভাই, কই আছেন? এই যে আমি মহিলা কলেজের সামনে, আপনি কই? কতক্ষণ আছেন? আচ্ছা, মহিলা কলেজের সামনে না এলে আমি ক্লাস শেষ করে একসাথে স্টেশনে দিয়ে দেবো। আমি ওই যে ক্লাস নিতেছি, তো ক্লাস নিতে এই যে আর 20টা কোশ্চেন আছে। আচ্ছা ভাই, আচ্ছা থাকেন, আজকে থাকেন। ওকে, একটু খেয়াল করে এখানে আমি দুইটা কোশ্চেন রাখছি, এখানে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে সাহিত্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে, আর হচ্ছে সাহিত্য শব্দটির কোন প্রকৃতি, এটা কোন প্রত্যয় সাধিত শব্দ? আগে এটা অ্যান্সার করো, যে সাহিত্য শব্দটি কোন প্রত্যয় সাধিত শব্দ। নাহিদা সুলতানা, ভাইয়া এ ইউনিটের কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে না? হ্যাঁ অবশ্যই করানো হচ্ছে, আমাদের কোশ্চেন সলভ করানো হচ্ছে, আমাদের ইউনিটের টিচার, আমাদের ইউনিটের টিচাররা আসলে ক্লাস নিচ্ছে। ক্লাস নেওয়া হচ্ছে, আপনারা হচ্ছে আমাদের ইউনিটেরও ক্লাস দেওয়া হচ্ছে, ক্লাসগুলো করেন, ঠিক আছে? আচ্ছা, আমি এক কাজ করি, আমি এটা তালা দিয়া এটা ইয়ে এইখানে এটা সাবির আছে না, আমার দিয়া দাও। আমি এটা লাগা দিয়ে রাখা রাখলাম ল্যাপটপটা। আচ্ছা, সবাই একটু অ্যান্সার করো ভাই, যে সাহিত্য শব্দটির, আচ্ছা আচ্ছা আচ্ছা, উত্তর করো ভাই, সাহিত্য শব্দটি কোন প্রত্যয় সাধিত শব্দ? সবাই অ্যান্সার করো ভাই, সবাই অ্যান্সার কর। দেখ, আমি একটু খেয়াল করো এখানে, এই যে সাহিত্য শব্দটা আমরা জানি, এটা যদি ভাঙ্গি তাহলে কি হয়? শহীদ যোগ জ, কি হয়? শহীদ যোগ জ।
তাহলে এখানে এই যে শহীদ শব্দটা এটার অর্থ আছে কিনা? অর্থ আছে। অর্থ থাকলে এটা হচ্ছে নাম শব্দ বা নাম প্রকৃতি। কোন প্রকৃতি? নাম প্রকৃতি। তাহলে নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কোন প্রত্যয় বলা হয়? তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তাইলে খেয়াল করো এখানে এই যে সাহিত্য শব্দটা কোন প্রত্যয় সাধিত শব্দ? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হওয়ার কথা? সঠিক উত্তর হওয়ার কথা বি নাম্বার। কিন্তু এখানে একটু কোশ্চেনে একটু ভুল আছে। এটা কি হবে? শহীদ যোগ ঝ। শহীদ যোগ জ। তাইলে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ হওয়ার ফলেও এখানে এটার এই যে শহীদ যোগ জ এটা হচ্ছে সাহিত্য শব্দের টোটাল প্রকৃতি প্রত্যয়। আশা করি ক্লিয়ার। এবার আসো কোনটি সঠিক? আচ্ছা একটু খেয়াল করো, আমি ডি নাম্বারটারে একটু উপরে তুলে দিচ্ছি একটু। পঠিত, হ্যাঁ। তাহলে এখন একটু অ্যান্সার করো যে নিচের কোনটা সঠিক? নিচের কোনটি সঠিক? বলছে সূচ। কি বলছে? সূচ যোগ ঘ ইয় শোক, বন্ধ যোগ অনা বন্দনা, সম যোগ ত্রিচ শান্তি, পঠ যোগ জ্ঞান পঠিত। এখন তোমরা বলো এই 52 নম্বরে কোনটা সঠিক হবে? 52 নম্বরে কোনটা সঠিক হবে? 52 নম্বরের সঠিক উত্তরটা একটু সবাই করো, যে কোনটি সঠিক? কোনটি সঠিক? সঠিক উত্তর করো তাড়াতাড়ি। এখন খেয়াল করো এখানে তিন যে আহ, সঠিক উত্তরটা তাড়াতাড়ি করো। সঠিক উত্তরটা তাড়াতাড়ি করো। 52 নম্বর দেখো এখানে, আমি একটু তোমাকে দেখাই দেই যে এই যে বন্দনা, তোমরা অনেকে হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার করছো। বি নাম্বারের সঠিক প্রকৃতি প্রত্যয় হবে বন্ধ যোগ অন যোগ কি হবে? বন্ধ যোগ অন যোগ কি হবে? বন্ধ যোগ অন যোগ আ। তাহলে এই যে এখানে এটা হচ্ছে সঠিক, সঠিক প্রকৃতি প্রত্যয়টা। আর শান্তি, এই যে শান্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে কি হবে? সম যোগ তি। কি হবে? সমযোগ তি। তাহলে এটা হচ্ছে এটা সঠিক। আর পঠিত, এটারও যদি সঠিক সন্ধি বিচ্ছেদ করি তাহলে এটা কি হবে? পঠ যোগ ত। কি হইব? পঠ যোগ ত। তাহলে এখানে তিনটাই ভুল দেওয়া আছে, তাহলে তিনটার সঠিক উত্তর কোনটা? এইগুলা। আর এখানে যে সূচ, সূচ যোগ ঘয়, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর সুখ। সুখ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে শোক। এইটা, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, একটু ফাস্ট করেন। তোমার যদি ভাল লাগে তুমি ক্লাস করো, না হয় তুমি সরে যাও। আমি হচ্ছে এখানে ফাস্ট করতে পারবো না। আমি সবাইকে এখানে ভাইয়া ভাঙা বুঝাই দিচ্ছি। আমি তোমাকে পারলে এইভাবে পারি যে 52 সঠিক উত্তর এ, 52 সঠিক উত্তর এ, 53 সঠিক উত্তর, এমনি 53 সঠিক উত্তর এইটা, এমনি আমি তোমাকে উত্তর দিয়ে চলে যাইতে পারি। তো এইভাবে হইলে তো আমাদের ক্লাসের আসলে এটা ক্লাস হইলো না। এটা হলো কি তোমার সাথে আমি ইয়ে করা, শয়তানি করা। তো যারা হচ্ছে এখানে কি বলে ভাইয়া একটু ফাস্ট করেন, ভাইয়া একটু ফাস্ট করেন, তোর জীবনটাই ফাস্ট থাকবো, তুই পড়াশোনায় ফাস্ট থাকবি না ভাইয়া। যদি ক্লাস করতে হয় একটু স্লোই ক্লাস করো, ক্লাস বুঝে বুঝে করো। তাহলে সবাই এখানে 17 নম্বরটা ক্লিয়ার কিনা? আমি বলছি যে সর্বশেষ পর্যন্ত যে ক্লাস করবে সেই উপকৃত হবে, যারা করবে না তারা চলে যাও, আমার দরকার নাই। দেখো এখানে 52 নম্বরের কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা?
এখন সবাই 53 নাম্বারটা একটু অ্যান্সার করো, 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 53 নাম্বারটা একটু অ্যান্সার করো। যে আমি এখানে কোশ্চেনটা একটু দেখাই দিচ্ছি যে 53 নাম্বারটা, আচ্ছা একটু ওয়েট। বলছে গদ্য ভাষায় রচিত এই গ্রন্থে লেখকের আধুনিক মনোভাব, পরিমিতিবোধ, সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও শৈল্পিক সচেতনতার পরিচয় পাওয়া যায়। বাক্যটির বাক্যটিতে বিশেষণ রয়েছে কয়টা? অর্থাৎ এখানে কি বলছে, বাক্যের মধ্যে কি বলছে ভাইয়া? বাক্যের মধ্যে বলছে বিশেষণের কথা, অর্থাৎ টোটাল বিশেষণ কয়টা আছে? বলছে যে টোটাল বিশেষণ কয়টা আছে। তাহলে সবাই একটু উত্তর করো যে গদ্য ভাষায় রচিত এই গ্রন্থে লেখকের আধুনিক মনোভাব, পরামিতিবোধ, সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও শৈল্পিক সচেতনতার পরিচয় পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সবাই একটু উত্তর করো। কি বলছে? গদ্য ভাষায় রচিত রচিত এই গ্রন্থে লেখকের আধুনিক মনোভাব, পরামিতিবোধ, সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও শৈল্পিক সচেতনতার পরিচয় পাওয়া যায়। বাক্যটিতে বিশেষণ রয়েছে কতটি? সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করতে থাকেন ভাইয়া। সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করো, সবাই দৌড়ে অ্যান্সার করো এটার। আমি ওই এটা দেখাই দিলাম, এই যে এখানে অপশনগুলো এইগুলা, হ্যাঁ। সবাই একটু উত্তর করো, সবাই উত্তর করো। বি বা এ? অনেকে সঠিকটা বলো ভাই। এখন খেয়াল করো যে এখানে কি বলছে, যে গদ্য ভাষায় রচিত, গদ্য ভাষায় রচিত, তাহলে কোন ভাষায় রচিত? গদ্য ভাষায় রচিত, তাহলে এটা হচ্ছে একটা বিশেষণ। লেখকের আধুনিক মনোভাব, কি মনোভাব? আধুনিক মনোভাব, পরামিতিবোধ, সৃজনশীল দৃষ্টিভঙ্গি, কয়টা হইলো? টোটাল চারটা। শৈল্পিক চেতনার পরিচয় পাওয়া যায়, কোন চেতনা? শৈল্পিক, তাহলে কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, ছয়টা। তাহলে উত্তর হবে কোনটা ভাই? এখানে দেখো এই উত্তর হচ্ছে এখানে সি নাম্বার। কয়টা এখানে আছে বিশেষণ? ছয়টি বিশেষণ আছে। কয়টা? ছয়টা। যারা ভুল উত্তর দিছো তাদের জন্য এক বালতি সমবেদনা ভাই, তোরা পানি খা। এবার দেখো এখানে, হ্যাঁ, এবার একটু ফাস্ট করবো আমি ক্লাস, এবার হচ্ছে ক্লাসটা একটু ফাস্ট করব, সবাই একটু দৌড়ে অ্যান্সার করো। 54 নম্বর কোশ্চেনটা, 54 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো। যে কেউ, কোথাও, কিছু কি জাতীয় সর্বনাম? একটু খেয়াল করো। ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে সে, তারা, আমি, তুমি, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তারপর হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, কি বলা হবে? সামীপ্যবাচক, সামীপ্যবাচক এগুলা আসলে ব্যতিহার, এগুলা কোনো সর্বনামের প্রকারভেদের মধ্যে পড়ে না, সর্বনামের প্রকারভেদের মধ্যে পড়ে না। কিন্তু এই যে অনির্দিষ্টতা বাচক সর্বনাম, যেটা হচ্ছে যে কেউ, কোথাও, কিছু, এইগুলো হচ্ছে ভাই কি সর্বনাম? এগুলো হচ্ছে অনির্দিষ্টতাবাচক সর্বনাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। এবার আসো 55, মা শিশুকে বেতাচ্ছে। এখানে
বেতাচ্ছে, বেতাচ্ছে মানে এখানে কোন ক্রিয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যে বেতাচ্ছে শব্দটা, এইটা কোন ক্রিয়া, এটা কোন ক্রিয়া, সবাই অ্যান্সার করো, এটাতে কোন টপিক থেকে আসলো? ব্যাকরণিক শব্দ শ্রেণী। কোন টপিক? ব্যাকরণিক শব্দ শ্রেণী। কি থেকে আসলো? ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আসলো। তাহলে দেখো, এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর টপিক থেকে একটা কোশ্চেন আমি পেয়ে গেলাম। এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী, তাহলে এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটা কোশ্চেন যে বলছে যে মা শিশুকে বেতাচ্ছে, এখানে বেতাচ্ছে কোন ক্রিয়ার ব্যবহার? এখন খেয়াল করো, আমরা জানি অকর্মক ক্রিয়া মানে কি? যে ক্রিয়ার কর্ম থাকে না, যে ক্রিয়ার কর্ম নাই, বললাম সে খায়, সে যায়, তাহলে এগুলার কি নাই? কর্ম নাই, তাহলে এগুলো হচ্ছে অকর্মক ক্রিয়া। আবার বলছে যে দ্বিকর্মক ক্রিয়া, অর্থাৎ যেই ক্রিয়ার কর্ম দুইটা, যেই ক্রিয়ার কর্ম দুইটা, আমি বললাম বাবা আমাকে কলম দিলেন, বাবা আমাকে কলম দিলেন, তাহলে বাবা কাকে কলম দিলেন? আমাকে। কি দিলেন? কলম দিলেন, তাহলে এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এবার আসো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হচ্ছে প্রযোজক কর্তা যে কাজ করে সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক কর্তা যে কাজ করে সেটাই কোন ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। আমি বললাম যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে ঘাস খাওয়ানোর কাজটা কে করতেছে? রাখাল করতেছে, অর্থাৎ ঘাস খাওয়ার কাজ কে করতেছে? গরু। কিন্তু খাওয়াচ্ছে কে? রাখাল। তাহলে এই যে ক্রিয়াটা, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে যে মা শিশুকে বেতাচ্ছে, তাহলে বেত দিয়ে মারতেছে কে? মা মারতেছে, কিন্তু মাইরটা খাচ্ছে কে? শিশু খাচ্ছে, তাহলে মা হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া কর্তা, আর শিশু হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। খেয়াল করো, মা হচ্ছে প্রযোজক কর্তা, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, এবং এই ক্রিয়াটা হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়ার প্রযোজক ক্রিয়া। কোন ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। ওকে। ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না, এটা এ বাক্যে কোন ধরনের ক্রিয়া বিশেষণের আছে? কি বলছে? যে ঠিকভাবে চললে, কি বলছে? ঠিকভাবে চললে, তাহলে তোমাকে এখানে আগে নির্ণয় করতে হবে কোনটা ক্রিয়া বিশেষণ। তাহলে এই যে এখানে ঠিকভাবে শব্দটা, এটা হচ্ছে এখানে একটা ক্রিয়া বিশেষণ। এখন এটা কোন ক্রিয়া বিশেষণ? আমরা জানি ক্রিয়া বিশেষণের কথা যদি বলি, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এই ক্রিয়া বিশেষণকে আমরা কয় ভাগে ভাগ করি? ক্রিয়া বিশেষণকে আমরা পাঁচটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থানবাচক, একটা হচ্ছে কালবাচক, একটা হচ্ছে ধরনবাচক, একটা হচ্ছে পদানু, পদানু, একটা হচ্ছে নেতিবাচক। এখন স্থানবাচক মানে হচ্ছে কোথায় দ্বারা প্রশ্ন করবা, কি দ্বারা প্রশ্ন করবা? কোথায় দ্বারা প্রশ্ন করবা। আর কালবাচক মানে হচ্ছে কখন দ্বারা প্রশ্ন করবা, ক্রিয়াকে কখন দ্বারা প্রশ্ন করবা। ধরন মানে হচ্ছে কিভাবে দ্বারা প্রশ্ন করবা। পদানু মানে হচ্ছে কি, যে, বা, না, তো, এগুলো থাকবে। এগুলো হচ্ছে ক্রিয়ার পূর্বে থাকবে। কিসের পূর্বে থাকবে? ক্রিয়ার পূর্বে বাক্যের মাঝখানে বসবে। আর না, নি, নাই, এই যে শব্দগুলা, এই শব্দগুলো হচ্ছে ক্রিয়ার পরে বাক্যের শেষে বসবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে নেতিবাচক কি বলে, ক্রিয়া বিশেষণ। আচ্ছা দেখো, বলছে যে ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। কি বলছে? ঠিকভাবে চললে। তাহলে আমি কি বললাম একটু আগে? যে ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায় দ্বারা প্রশ্ন করলে, কখন দ্বারা প্রশ্ন করলে হচ্ছে কালবাচক, কোথায় দ্বারা প্রশ্ন করলে হচ্ছে স্থানবাচক, কিভাবে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে ধরনবাচক। তাহলে কিভাবে চললে কেউ কিছু বলবে না, এটা হচ্ছে ঠিকভাবে চললে। তাহলে এখানে এইটা ধরনবাচক ক্রিয়া বিশেষণ। খেয়াল করো, পদানু ক্রিয়া বিশেষণ মানে কি? পদানি মানে হচ্ছে বাক্যের মধ্যে কি, যে, বা, না, তো, এইগুলো থাকবে। আমি এগুলো ক্লাসে পড়াইছি। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। আমি বললাম বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। তাহলে এই যে এখানে পাশে শব্দটি ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে, কোন ব্যাকরণিক শব্দ
বা কোন ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে? সবাই হচ্ছে এটার একটু উত্তর করো। ভাই দেখ, এই যে বক বক করতেছি সারাদিন ক্লাস নেওয়ার পরে আইসা তোদের সাথে বক বক করতেছি, তোরা যদি একটু নিজেদের টাইমলাইনে ক্লাসগুলো শেয়ার না করো, বন্ধুদেরকে যদি মেনশন না দাও, তাহলে কেমন দেখা যায় না? সবাই 57 নম্বর প্রশ্নটা একটু উত্তর করো, সবাই 57 নম্বর। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌসী মোড নাম্বার, ওকে ঠিক আছে, এটা হচ্ছে 57 নম্বর। তুমি বলছো কোনটা? 56 নম্বর কোশ্চেনের উত্তর বলছো। এখন আমি বলছি তোমাকে 57 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে, যে 57 নম্বর কোশ্চেন, যে বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। কি বলছে? বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত, বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এখানে পাশে, এখানে পাশে। হ্যাঁ, সুমাইয়া মলি। দিছি তো ভাইয়া, তুই আমার বোন, তুই তো দিবই। ঠিক আছে, ওকে গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই যে পাশে আমাদের দাঁড়ানো উচিত, এখানে পাশে এটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো, পাশে। আমি জাস্ট একটা জিনিস এখানে চিহ্ন করে দেই, যারা আমার অফলাইন এবং অনলাইনে এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী ক্লাসটা করছো, এই রটা দেখার পরেই সবাই উত্তর করে ফেলতে পারবা। আমি যে এখানে এটারে দাগ দিয়ে দিলাম, এটা কেন দিছি সবাই বলতে পারবা। ঠিক আছে, দেখি কে উত্তর করতে পারে। এখানে পাশে কোন কোন শ্রেণী নির্দেশ করে, অর্থাৎ এটা কাকে নির্দেশ করে? হ্যাঁ, এটা হচ্ছে আমি অফলাইনে অনলাইনে দুই জায়গায় ক্লাস করাইছি। হ্যাঁ, সবাই হচ্ছে দেখো ভাই, এখানে পাশে এটা কোন শ্রেণী নির্দেশ করে, কোন ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে? দেখ ভাই, বিশেষণ, বিশেষণ মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। আর যোজক মানে হচ্ছে দুইটা বাক্যের মাঝখানে বা দুইটা বিশেষ্য পদের মাঝখানে বসে। ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে যে ক্রিয়াকে বা বিশেষণকে মডিফাই করে। তাহলে এই তিনটা কখনোই হবে না। এখানে উত্তরটা হবে কি ভাই? উত্তরটা হবে অনুসর্গ। কেমনে? আমরা জানি প্রাতিপদিকের পরে, কিসের পরে? প্রাতিপদিক বা নাম শব্দের পরে কে বসে? নাম শব্দের পরে বসে অনুসর্গ। কে বসে? অনুসর্গ। আরেকটা হচ্ছে কে এবং হচ্ছে র, যেই বিভক্তিগুলো থাকবে, কে র বিভক্তিযুক্ত শব্দের পরে কে বসবে? অনুসর্গ বসবে। তাহলে এখানে এই যে কে র বিভক্তিযুক্ত শব্দ, তাহলে এই মানবতার এটার সাথে কি আছে ভাই? র বিভক্তি আছে। তাহলে র বিভক্তি থাকলে সেইটার সাথে যেই শব্দটা বসবে, এটা চোখ বন্ধ করে কি হবে? অনুসর্গ। তাইলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এখানে এ। আশা করি সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? খেয়াল করো, বলছে কি নিস্পৃহ। এখানে কি কোন অর্থে ব্যবহৃত হয়? হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ জাত অনুসর্গ। তালহা, গুড, ভালো ছেলে, ফাটাই ফেলবি তুই। বলছে কি নিস্পৃহ, এখানে কি কোন অর্থে ব্যবহৃত হয়? কি বলছে? কি নিস্পৃহ। বলছে কি নিস্পৃহ, এখানে কি কোন অর্থে ব্যবহৃত হয়? দেখি কে উত্তর করতে পারে। কি নিস্পৃহ, এখানে কি কোন অর্থে, এখানে কোন অর্থে, কি কোন অর্থে ব্যবহৃত হয়? কি নিষ্ক্রিয়, এখানে কি কোন অর্থে ব্যবহৃত হয়? সবাই একটু অ্যান্সার করো। কি কি বলছে? কি নিষ্ক্রিয়, দেখি সবাই এটার ভুল উত্তর দিবে। এখন আমি দেখবো এটা সবাই এখন ভুল উত্তর দিবে। এখানে কি কোন অর্থে ব্যবহৃত হয়? কেউ উত্তর করতে পারতেছেন না, মাত্র দুইজন। একজন বর্ণা উত্তর দিছো ডি, একজন তালহাজামান উত্তর দিছো এ। দুইজনই,
দুইজনের একজন ভুল উত্তর, দুইজনের একজন সঠিক উত্তর দিছো ভাইয়া। দেখো ভাই, বলছে কি নিস্পৃহ। তাহলে এই যে এখানে যে নিস্পৃহ শব্দটা, এই যে নিস্পৃহ শব্দটা, এটা একটা বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। বিশেষ্য পদ। তাহলে বিশেষ্যকে যে মডিফাই করে, বিশেষ্যকে যে মডিফাই করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিশেষণ। তাকে কি বলা হয়? বিশেষণ। এখন তুমি ভাইয়া কিভাবে এটাকে বিস্ময় বললা? কিভাবে? কারণ এখানে কি কোনো এক্সক্লামেশন সাইন আছে? নাই। তাহলে এটা কখনোই কি হবে না? বিশেষণ হবে না, বিস্ময় হবে না। এখানে এটা কখনো বিশ্বাস্য হবে না। এটা কি যে বানাতো, এই কি যে বা না তো, এটা কার পূর্বে বসবে? এটা ক্রিয়ার পূর্বে বসবে। কার পূর্বে বসবে? ক্রিয়ার পূর্বে। তাহলে এই যে এটা যদি ক্রিয়ার পূর্বে বসে তখন এটা কি হবে? ক্রিয়া বিশেষণ হবে। কিন্তু এটা কি ক্রিয়ার পূর্বে বসছে? বসনটা কিসের পূর্বে বসছে? বিশেষের পূর্বে বসছে। তাহলে এই যে এখানে কি নিষ্ক্রিয়, এই শব্দটা হচ্ছে এখানে বিশেষণ। কি ভাইয়া? বিশেষণ। তোরা আছে না, আমার মান ইজ্জত নষ্ট করে ফেলবে। আমি এগুলা ক্লাসে পড়াইছি, এগুলো আমি ক্লাসে পড়াইছি। এবং এই যে কি নিষ্ক্রিয়, এই যে কি নিষ্ক্রিয় শব্দটা, এই যে কিটা হচ্ছে প্রশ্নবাচক, প্রশ্নবাচক, প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্নবাচক বিশেষণ। দেখো, আমি তোমাদেরকে যারা আমাদের অনলাইনে যে ক্লাসগুলো করছো টপিকস ওয়াইজ, সেখানে এই প্রশ্নবাচক বিশেষণ ছিল। সেই প্রশ্নবাচক বিশেষণের মধ্যে এই যে কি শব্দটা, আমি বললাম এ কেমন গান। কি বললাম? এ কেমন গান, এ কেমন গান। তাহলে এখানে কেমনটা কি হবে? এটাও হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো ভাই 59 নাম্বার। এবার আমি পরীক্ষায় ভালো করেছি। কি বলছে? এবার আমি পরীক্ষায় ভালো করেছি কোন কালের উদাহরণ? কোন কালের উদাহরণ? দেখি কে উত্তর করতে পারে। 59 নাম্বার। এবার আমি পরীক্ষায় ভালো করেছি, এটা কোন কালের উদাহরণ? সবাই একটু দৌড়ে অ্যান্সার কর ভাই। 59 নাম্বার। এবার আমি পরীক্ষায় ভালো করেছি। এখানে এই যে এবার আমি পরীক্ষায় ভালো করেছি, এটা কোন কালের উদাহরণ? তোমাকে আমি বলে দেই, কালের যেই কোশ্চানগুলো আসবে, এই কালের কোশ্চানগুলা আমি বলে দেই, কুমিল্লা ইউনিভার্সিটিতে ছোট্ট ছোট্ট টপিকস থেকে, যে ছোট্ট ছোট্ট টপিকস গুলো থাকে, সেই ছোট্ট টপিকস গুলা থেকে কোশ্চান থাকে। যেমন এই যে কাল, এই কাল থেকে কোশ্চান তুমি পাইতে পারো। আই ডোন্ট নো অ্যাবাউট কাল, মানে আসতে পারে কিনা না পারে এটা আমি জানি না, বাট আই থিঙ্ক এবার দিতে পারে, যেহেতু গত কয়েকবারই এখান থেকে আসছে। দেখো ভাই, আমাদের কালের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের টার্গেট রাখতে হবে যে এখান থেকে ক্রিয়াপদরা বের করতে হবে। কি বের করতে হবে? ক্রিয়াপদরা বের করতে হবে। কি বের করতে হবে? ক্রিয়াপদ বের করতে হবে। ক্রিয়াপদ বের করার পর এইটার মধ্যে, এইটার মধ্যে যে শব্দাংশগুলো আছে, শব্দাংশগুলো আছে, সেই শব্দাংশগুলো দিয়েই কিন্তু আমাদের বের করতে হবে। এখন দেখো, সাধারণ অতীতের ক্ষেত্রে ক্রিয়াপদের সাথে রস্যিকার, একার, উকার এইগুলা বসে। ক্রিয়ার সাথে কি বলে? রস্যিকার, একার, উকার, অর্থাৎ রস্যই, এ, ও, এগুলা বসতে পারে। আর পুরা ঘটিত অতীত মানে হচ্ছে এছিলাম, কি হবে? এছিলাম, এ ছিলে, এ ছিল, অর্থাৎ এই শব্দাংশগুলা ক্রিয়ার সাথে যুক্ত হবে। আর পুরা ঘটিত বর্তমান কাল মানে হচ্ছে ক্রিয়ার সাথে এসি, এসো, এসে, এই শব্দাংশগুলো যুক্ত হবে। আর ঘটমান বর্তমান কালের ক্ষেত্রে ঘটমান, ঘটমান বর্তমানের ক্ষেত্রে সে সি সো বসবে। কি বসবে? সে সি সো। কি বসবে? সে সি সো। তাহলে এখন দেখো তো, আমাদের এই যে এখানে ক্রিয়াপদরা আছে, এই ক্রিয়াপদরার সাথে কি আছে? একার এবং হচ্ছে সি, মানে এ সি কি আছে? এসি আছে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে সি নাম্বার। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখো। সবাই ক্লিয়ার কিনা?
সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা ভাই? সবাই ক্লিয়ার কিনা? কমেন্ট কর। সবাই ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এবার এই যে এখানে ৬০ নাম্বারের যে কোশ্চেনটা, যে বুদ্ধি খাটিয়ে কি বলছে, বুদ্ধি খাটিয়ে কাজ করো। আমরা জানি বাক্যস্থিত বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, নামপদের যে সম্পর্ক তাকে কি বলে, তাকে কারক বলে। তাহলে এখানে ক্রিয়া কোনটা? করো, করো, করো। তাহলে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কোন কারক? সেটা হচ্ছে কর্তৃকারক। কিন্তু এখানে বলছে বুদ্ধি খাটিয়ে কাজ করার কথা, এখানে কর্তা উজ্জ আছে। কে উজ্জ আছে? কর্তা উজ্জ আছে। এখন আমি দেখব এখান থেকে তোমরা কোনটা উত্তর করো, এখান থেকে তোমরা কোনটা উত্তর করো। এখানে অপাদান কারক, অপাদান কারক কেন হবে না? আমরা জানি ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে বিচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া, জাত হওয়া, দূরীভূত হওয়া, তারপর হচ্ছে তৈরি হওয়া, পালানো, ভয় পাওয়া ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে অপাদান কারক হয়। কিন্তু এখানে বুদ্ধি খাটিয়ে এটা দ্বারা কি কোনো কিছু হচ্ছে? হচ্ছে না। কর্মকারক, কর্মকারক এখানে হবে না, কর্মকারক এখানে হবে না। তাইলে এই যে এখানে কর্তৃকারকটা আছে, এই কর্তৃকারক অথবা করণকারকের মধ্যে আমাদের সমস্যা। আমরা জানি ক্রিয়াকে, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা কোন কারক? কর্তৃকারক। সেটা কোন কারক? কর্তৃকারক। কিন্তু আর আমরা জানি করণ কারক মানে কি? করণ কারক মানে হচ্ছে ক্রিয়া সম্পাদনের কি বলা যায়, যন্ত্র, যন্ত্র, সহায়ক, উপায় বুঝায়। কি বুঝায়? যন্ত্র, সহায়ক, উপায় বুঝায়। তাইলে এখন উত্তর করো যে এটা কোনটা হবে, এখানে কোনটা হবে? উত্তর করো এখানে কোনটা হবে উত্তর? হ্যাঁ, সবাই একটু উত্তর করো। সবাই একটু উত্তর করো। সবাই একটু উত্তর করো। এটা কোনটা হবে? এটা কোনটা হবে? আমি বুঝলাম না যে ভুল উত্তর দিচ্ছে সবাই। ভুল উত্তর দিচ্ছে। কেউ, কেউ ভুল উত্তর দিচ্ছে। এখন দেখো যে কাজ করার যেই উপকরণটা বা সহায়কটা কি? সহায়কটা হচ্ছে এখানে বুদ্ধি। কি খাটায় কাজ করতে বলছে? বুদ্ধি খাটিয়ে কাজ করতে। তাহলে এটা কেন কর্তৃকারক? কারণ এখানে কর্তা আছে। কারণ কর্তা এখানে উজ্জ আছে। কর্তা এখানে উজ্জ না, কর্তা উজ্জ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? করণকারক। আশা করি ক্লিয়ার। বললাম দুটি পাকা ফল লোভিল ভূতলে। কি বললাম? দুটি পাকা ফল লোভিল ভূতলে। তাহলে এখানে তোমাকে বলে দেওয়া হয় না এটা কোন কারক। এখানে বলছে পাকা ফল, পাকা ফল, দুটি পাকা ফল লোভিল ভূতলে। এখন এই ৬১ নাম্বারের উত্তরটা কি হবে? ৬১ নাম্বারের উত্তরটা কি হবে? সবাই অ্যান্সার করে। ৬১ নাম্বারের উত্তরটা কি হবে? দুটি পাকা ফল লোভিল ভূতলে। এখানে এটা কোন কারক? এখানে পাকা ফল কোন কারক? পাকা ফল, পাকা ফল কোন কারক? ৬১ নাম্বার। সবাই অ্যান্সার করো। পাকা ফল কোন কারক? পাকা ফল কোন কারক? এই যে ৬১ নাম্বার, এই যে ৬১ নাম্বার। পাকা ফল কোন কারক? ৬১ নাম্বার। সবাই একটু উত্তর করো। সবাই একটু উত্তর করো। সবাই একটু উত্তর করো। সবাই একটু উত্তর করো যে পাকা ফল লোভিত লোভিল ভূতলে। এখানে আমি যদি তোমাকে ভূতলের নিচে দাগ দিতাম, যদি ভূতলের নিচে দাগ দিতাম তাহলে এটা হয়তো অধিকরণ কারক। কোন কারক হইতো? অধিকরণ কারক। কিন্তু এখানে বলা হয়েছে কিসের কথা? পাকা ফলের কথা। তাহলে এখানে পাকা ফল অর্থাৎ ফল, এখানে ফল
এই পাকা ফল কোন কারক? দেখি কে উত্তর করতে পারে। দেখি কে উত্তর করতে পারে। এই যে এখানে পাকা ফল লোবিলো বোতলে, 61 নাম্বারটা সবাই উত্তর করো। দেখো আমি বলছিলাম কর্ম মানে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হবে। তাহলে দুটি পাকা ফল দুটি কাকে লোভিলো বোতল, এটা হয়? হয় না। তাহলে এটা কর্মকারক হবে না। সম্প্রদানকারক মানে হচ্ছে নিজ সত্য, নিজ সম্পদ, নিজ সম্পদ ত্যাগ করা বুঝায়। কি বুঝায়? নিজ সম্পদ ত্যাগ করা বুঝায়, তাহলে এইটাও হবে না। তারপর হচ্ছে আমরা জানি করণকারক মানে হচ্ছে কি, যে কোন একটা যন্ত্র সহায়ক বুঝায়, যন্ত্র সহায়ক উপকরণ বুঝায়, যন্ত্র সহায়ক উপকরণ বুঝায়। তাহলে এইটাও হবে না। তাহলে উত্তর আর বাকি আছে কোনটা? কর্তিকারক। তাহলে সঠিক উত্তর পাকা ফল লোবিলো বোতলে কি লোবিলো কে লোবিলো বোতলে পাকা ফল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। বলছে 62 নাম্বার, যে পলাতক দাসে দাও স্বাধীনতা কোন কারকে কোন বিভক্তি? যে পলাতক দাসে দাও স্বাধীনতা, 62 নাম্বারেরটা অ্যান্সার করো। যে পলাতক দাসে দাও স্বাধীনতা, পলাতক দাসে দাও স্বাধীনতা। সবাই একটু অ্যান্সার করো। পলাতক দাসে দাও স্বাধীনতা। পলাতক দাসে দাও স্বাধীনতা। এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? পলাতক দাসে দাও স্বাধীনতা। সবাই উত্তর করো, সবাই উত্তর করো ভাইয়া, সবাই উত্তর করো ভাই। যে পলাতক দাসে দাও স্বাধীনতা, পলাতক দাসে দাও স্বাধীনতা। এইখানে ভাইয়া 61 আবার প্লিজ। শিমু কই আসলি তুই ভাইয়া? দেখ, বলছে দুটি পাকা ফল লবিলো বোতলে, কে পড়ছে লবি মাটিতে পড়ছে? কে? কে পড়ছে? কে? এটা কে? এটা হচ্ছে পাকা ফল। তাহলে এই পাকা ফলটা হচ্ছে কর্তিকারক। এবার আয়, বলছে পলাতক দাসে দাও স্বাধীনতা, এটার একটু অ্যান্সার করো। যে পলাতক দাসে দাও স্বাধীনতা। তাহলে দেখো, আমি একজন পলাতক দাসকে স্বাধীনতা দিব, যেমন বর্তমানে যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী, তা প্রধানমন্ত্রীকে যে আটকায় রাখছে, সে কে? ডোনাল্ড ট্রাম্প। সে কিন্তু নিজেকে এখন ভেনেজুয়েলার যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দেয়। ঘোষণা দিয়ে কিন্তু সে অলরেডি একটা পোস্ট করছে। সেই দাস যেই ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী, তাকে যদি আমি মুক্তি দেই, তাহলে মুক্তি দেওয়া মানে কি? যে তাকে আমি নিজ সত্ত্ব ত্যাগ করতেছি। কি করতেছি? নিজ সত্ত্ব বা সম্পদ ত্যাগ করতেছি। এই যে নিজ সত্ত্ব বা সম্পদ ত্যাগ করা অর্থে কোন কারক হয়? সেটা হচ্ছে সম্প্রদান কারক হয়। এখন তোমরা পেস লাগাবা পলাতক দাসে দাও স্বাধীনতা, এটাকে তুমি বলবা কর্মকারক। হ্যাঁ ভাইয়া, এটা তখনই কর্মকারক হইতো যখন তুমি কোনো একটা সম্পদ ত্যাগ করার পরে সেই সম্পদটাকে তুমি পায়া যাইবা, সেটাকেই বলা হবে কর্মকারক। যেমন আমি বললাম ধোপাকে কাপড় দাও, কি বললাম? ধোপাকে কাপড় দাও। তাহলে আমি যখন এখানে ধোপাকে কাপড় দিচ্ছি, আমি অবশ্যই সেখান থেকে আবার কাপড়টা ব্যাক পাচ্ছি, তাই এখানে ধোপা শব্দটা হবে কর্মকারক। কিন্তু আমি বললাম সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রে কন্যা দান করো। ধরো এই যে একজন মেয়ে, ধরো আমি শিমুর কথা বললাম, শিমুকে আমরা বিয়ে দিলাম। শিমুকে বিয়ে দেওয়ার পরে তার হাজবেন্ডের কাছে যখন আমরা তাকে পাঠাই দিলাম, আমরা কি চাইলে আবার শিমুকে আবার নিয়ে আসতে পারবো? নিয়ে আসার জন্য কিন্তু মামলা, কেস, মোকদ্দমা সবকিছু করেই কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে এইখানে এই যে সৎ পাত্রে কন্যা দান করা, তাহলে কন্যাটাকে একদম কি করা? দিয়ে দেওয়া, অর্থাৎ নিজের সম্পত্তিটাকে ত্যাগ করা। অর্থাৎ আমাদের যে নিজস্ব বোনেরা থাকেন বা নিজের যে মেয়েরা থাকে বা বোনেরা থাকে, তারা কিন্তু পরিবারের সম্পদ, সেই সম্পদটাকে কিন্তু আমি কি করতেছি? দান করতেছি। তাহলে দান করা অর্থে, নিঃশর্ত ত্যাগ করা অর্থে কি বুঝায়? সম্প্রদান কারক। তাহলে পলাতক দাসে দাও স্বাধীনতা,
তাহলে এখানে দাসের শব্দটা হচ্ছে কোন কারক ভাই? যেহেতু আমি স্বাধীনতা দিচ্ছি, কি দিচ্ছি? স্বাধীনতা। তাইলে স্বাধীনতা দেওয়াটা বুঝাচ্ছে কি? যে আমার নিঃস্বত্বটাকে ত্যাগ করতেছি। তাহলে এই দাস শব্দটা হচ্ছে কোন কারক? এটা হচ্ছে এখানে সম্প্রদান কারক। কোন কারক? সম্প্রদান কারক। আশা করি ভাইয়া ক্লিয়ার আপনারা। এবার আসেন ভাইয়া 63 নাম্বার, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। এই যে আমি এখন বাক্য সংকোচনে আসলাম, অর্থাৎ এক কথায় প্রকাশে আসলাম। বাক্য সংকোচন, যে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। তাহলে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলা হয়? সবাই একটু অ্যান্সার করো। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলা হয়? মেহেদি, এরকম কালা কালা ইমোজি দেওয়ার দরকার নাই, আমরা জানি তুই কালা, তুই কাইল্লা মানুষ, তো তুই কালা কালা ইমোজি দেওয়ার দরকার নাই, তুই কালা মানুষ হলে সাদা ইমোজি দিবি। 63 নম্বরের উত্তরটা করো, যে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলা হয়? 63 নাম্বার উত্তর। মনে রাখবেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুখস্থ যে পার্টগুলো থাকে, মেমোরাইজিং পার্ট, আমি বারবার বলি, মেমোরাইজিং পার্টের মধ্যে 1 নাম্বার হচ্ছে পারিভাষিক শব্দ। কি শব্দ? পারিভাষিক শব্দ। 2 নাম্বার হচ্ছে সমার্থক শব্দ। কোন শব্দ? সমার্থক শব্দ। 3 নাম্বার হচ্ছে এক কথায় প্রকাশ। কোন প্রকাশ? এক কথায় প্রকাশ। 4 নাম্বার হচ্ছে বিপরীত শব্দ। এইগুলারে একদম ভাজা ভাজা কইরা ফেলবা। এইগুলারে কি করে ফেলবা? ভাজা ভাজা করে ফেলবা। এইখান থেকে তুমি 4টা কোশ্চান পাবা। কয়টা কোশ্চান? 4টা কোশ্চান পাবা। 4টা না হয় অবশ্যই 3টা পাবা। 4টা না পাইলেও তুমি 3টা পাবা। সো তুমি পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলারে একদম খায়া ফেলতে হবে। কি করতে হবে? একদম খায়া ফেলতে হবে। এখান থেকে আমি 3-4 নাম্বার দিয়ে দিলাম, অর্থাৎ 3-4 নাম্বার তুমি শিওর পাবা। তাইলে দেখো, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাস বেত্তা। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা, যারা বিভাগ পরিবর্তন 2019-20 সেশন, অর্থাৎ আমার সেশনে আসা একটা কোশ্চান। আমি যখন 2019-20 সেশনে কোশ্চান পরীক্ষা দেই, সেইখানে এই কোশ্চানটা আসছিল, যে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। যেহেতু আমার আব্বা, যিনি কি বলে ব্যাকরণ নিয়ে খুব ভালো ছিলেন, তো আমি পরীক্ষার হল থেকে বেরোই আগে আব্বুরে কল দিয়া বলছি, আব্বা আমি দাগাইছি হচ্ছে ইতিহাস বেত্তা। আব্বা আমাকে বলছিল হ্যাঁ এটা রাইট, ইতিহাস বিষয়ে যিনি অভিজ্ঞ তাকে বলা হয় ইতিহাস বেত্তা। ক্লিয়ার? আমাদের 2019-20 সেশনে আরেকটা কোশ্চেন আসছিল, যে চিকুর শব্দের অর্থ কি? চিকুর অর্থ কি, বা চিকুর কার সমার্থক শব্দ, এগুলো আসছিল। সো এটা 2019-20 সেশনের কথা। তো তোমাদের কথা বলতেছি, যে এখান থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাবা। এই যে জান্নাতুল ফেরদৌসী মতি ভুল উত্তর দেখেন বোন, এটা ইতিহাসবিদ হবে না, এটা সঠিক উত্তর হবে ইতিহাস বেত্তা। এবার আসো, সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, কোন রচনার অংশ? কি বলছে? সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, কোন রচনার অংশ? একটু উত্তর করো সবাই। সবাই একটু 64 নাম্বারের কোশ্চেনটা উত্তর করো। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, কোন রচনার অংশ? সবাই একটু অ্যান্সার করো, যে সে কি রাগ, সে কি তেজ, সে কি গো। এটা একটু উত্তর করো। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, এটা কোন রচনার অংশ? সবাই উত্তর করো। সে কি রাগ, সে কি গো, গো, ওটা কোন রচনার অংশ ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে সবাই ভালো করে উত্তর দিচ্ছে, যে ভাই এটা হচ্ছে মাসি পিসি, মাসি পিসি। মায়ের বোন মাসি, বাবার বোন পিসি, মাসি পিসি। তাইলে
এইখানে দেখো এটা হচ্ছে কোনটার উত্তর? এটা হচ্ছে মাসি পিসি প্রবন্ধের উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায়? কি বলা হয়েছে? মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায়? হরিজন্টাল অ্যাকনলেজমেন্ট, অ্যাক্টিং, অ্যাডহক, হাইড্রোজেন। এইগুলার একটু এইগুলার একটু পারিভাষিক অর্থগুলো একটু লেখো। এগুলার পারিভাষিক অর্থগুলো একটু কমেন্টে লেখো। যে বলছি যে মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? এটা উত্তর সবাই জানে, এটা হচ্ছে পুলের কাছে। কোথায়? পুলের কাছে। এখন ভাইয়া, এখানে হরিজন্টাল শব্দের অর্থ কি? এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসবে, আশা কোশ্চান এগুলা। অ্যাকনলেজমেন্ট আমি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা দিলাম, অ্যাডহক, হাইড্রোজেন, এগুলার অর্থ একটু লেখো। তারপর বললাম অ্যাসিড, অর্থ লেখো। বললাম বললাম সরি, বললাম সবাই একটু লেখো, এগুলার অর্থগুলো লেখো। বললাম কারিকুলাম ভিটা, এর অর্থ কি হবে? সবাই একটু উত্তর করো। হরিজন্টাল শব্দের উত্তর কি? আমি একটু লেখাই দিচ্ছি। হরিজন্টাল শব্দের অর্থ হচ্ছে আনুভূমিক। কি হবে ভাই? আনুভূমিক। অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে প্রাপ্তির স্বীকার। অ্যাকনলেজমেন্ট মানে কি? প্রাপ্তির স্বীকার। অ্যাক্টিং মনে ভুলে গেছি। ও অ্যাডহক মানে হচ্ছে তদর্থক। অ্যাডহক মানে কি? তদর্থক। হাইড্রোজেন মানে হচ্ছে উদোজান। হাইড্রোজেন শব্দের অর্থ হচ্ছে উদোদান। অ্যাসিড শব্দের অর্থ হচ্ছে অম্ল। আর কারিকুলাম ভিটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত। কি হবে ভাই? জীবন বৃত্তান্ত। এখন বলা হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্টিং শব্দের অর্থ কি? সবাই উত্তর কর। সবাই হচ্ছে এগুলো একটু খাতায় লিখো। সবাই একটু খাতায় লিখো। সবাই একটু খাতায় লিখো। সবাই একটু খাতায় লিখো। মাথায় রাখবা, অ্যাক্টিং শব্দের অর্থ আমরা জানি অভিনয়, কিন্তু পারিভাষিক অর্থটা হবে এখানে, পারিভাষিক শব্দটা করে, অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। কি হবে ভাই? ভারপ্রাপ্ত। এগুলো একটু খাতায় লেখ, এগুলো হচ্ছে একটু খাতায় লেখ। ওকে, ৬৬ নাম্বার। এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। এটা কোন রচনার অংশ? এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। লিখো ভাইয়া। হ্যাঁ ভাই, কই আছেন? এই আমার আর 7 মিনিট লাগবে, 7-8 মিনিট। আয় থাকেন না, একটু স্টেশনের দিকে যাইতেছি আমি, 7-8 মিনিট লাগবে। আর 9টা কোশ্চেন আছে আর কি। 20টা ছিল, ব্যাখ্যা দিতে হয় না। থাকেন, আপনি থাকেন, নাইলে মহিলা কলেজের সামনে গাড়ি দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, সবাই ৬৬ নাম্বার। সবাই শিশু, আচ্ছা। এখন কথা আগে এটা ক্লিয়ার কর ভাই, তোরা ওইগুলো লেখছস কিনা? আমি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি, হ্যাঁ। ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি, আচ্ছা সমস্যা নাই। তোমাদের জন্য হচ্ছে আমি পারিভাষিক শব্দ এগুলো একটু সাজাই দিব কয়েকটা। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, কয়েকটা সমার্থক শব্দ একটু লিখে নে। এগুলো হচ্ছে সমার্থক শব্দগুলো শিখবি। যেমন একটা হচ্ছে চুল, তারপর হচ্ছে হরিণ, তারপর হচ্ছে ঘোড়া, আগুন, সাগর, পর্বত। কিছু পারিভাষিক শব্দ মুখস্থ করবি, ঠিক আছে?
দেখ এখানে এটা হচ্ছে সঠিক উত্তর, সি নাম্বার আমরা জানি মহাজাগতিক ক্রিয়েটর। আচ্ছা, একটু খেয়াল করো, মধুসূদন দত্ত সৌমিত্রী বলতে কাকে বুঝিয়েছে? সৌমিত্রী বলতে কাকে বুঝাইছে? দেখো, মধুসূদন দত্ত মধুসূদন দত্ত এখানে সৌমিত্রী, আচ্ছা কোশ্চেনটা একটু মনে হয় দেখা যায় না। আচ্ছা দেখ, বলছে মধুসূদন দত্ত সৌমিত্রী বলতে কাকে বুঝাইছে, সৌমিত্রী বলতে কাকে বুঝাইছে, একটু অ্যান্সার কর। মধুসূদন দত্ত সৌমিত্রী বলতে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, মহিলা কলেজ, এটারে বলা হয় উমেন্স কলেজ। ক্লিয়ার, সবাই বলে মহিলা কলেজ। ওকে, বাদ দে, মহিলারে মহিলা কমু না বেটা, বেডি কলেজ কমু নাকি? আচ্ছা দেখ, মধুসূদন দত্ত সৌমিত্রী বলতে কাকে বুঝিয়েছেন? আমরা জানি লক্ষণের মায়ের নাম, আচ্ছা wait, লক্ষণের লক্ষণের যে মায়ের নাম ছিল, তার নাম ছিল সুমিত্রা। কে ছিল? সুমিত্রা। এখন এই সৌমিত্রী বলতে কাকে বুঝাচ্ছে? লক্ষণকে বুঝাচ্ছে। বললি নাই যে আজ দেখবো সেই কুবুদ্ধি সম্পন্ন যে এই কুমতি, সৌমিত্রী কুমতি অর্থাৎ কুবুদ্ধি সম্পন্ন যে লক্ষণ, সেই লক্ষণ কিভাবে মেঘনাদের হাত থেকে রক্ষা পায়। তাইলে এখানে রামের অনুজ লক্ষণ, অর্থাৎ রামের যে ছোট ভাই লক্ষণ ছিল, সেই লক্ষণকেই কিন্তু কি বুঝাচ্ছে? সৌমিত্রী দ্বারা বুঝাচ্ছে। তাহলে সুমিত্রা হচ্ছে লক্ষণের মায়ের নাম, কিন্তু সৌমিত্রী হচ্ছে লক্ষণকে বুঝায়। বলল 68 নাম্বার, রক্ষশ্রেষ্ঠ ড্যাশ দাসের কি দেখি ডরিবে হেন দুর্বল মানবে। দেখো কি বলছে, রক্ষশ্রেষ্ঠ ড্যাশ দাসের কি দেখে ডরিবে এই হেন দুর্বল মানবে। এখানে তোমাকে বলছে যে এই যে এখানে গ্যাপগুলা, এই গ্যাপগুলাকে ফিল আপ করতে। কি বলছে? এই গ্যাপগুলাকে ফিল আপ করতে। দেখো, রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে বীর হেন দুর্বল মানবের, এটা কখনো হবে না। এটা হচ্ছে এখানে টোটাল পরীক্ষা কবিতার লাইন তুলে দিছে। বলছে রক্ষশ্রেষ্ঠ বীর দাসের কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। এখানে আমরা জানি এটার মধ্যে দাসই হবে। এখানে দাস বলতে কাকে বুঝাচ্ছে? মেঘনাদকে বুঝাচ্ছে। এবং মেঘনাদ তার চাচা যেই বিভীষণ ছিল, সেই বিভীষণকেই উদ্দেশ্য করে কিন্তু কথাটা বলছিল যে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখে ডরিবে এই এ দাস হেন দুর্বল মানবে। তাহলে এখন খেয়াল করো যে রাক্ষস দাসের কি দেখে ডরিবে এ দাস হেন দুর্বল মানবের। তাহলে এইটাও হচ্ছে না, সঠিক উত্তরটা কি হবে? বলছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। দেখো ভাই, পরাক্রম শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা বুঝায়। অর্থাৎ মেঘনাদ তার কাকা বিভীষণকে বলতেছে, চাচা তুমি জানো তোমার যে দাস, তোমার যে হে রক্ষশ্রেষ্ঠ, তুমি জানো তোমার যে ভাতিজা মেঘনাদ, তার যেই ক্ষমতা, সে দেব দেবী সকলের সাথে, নরের সাথে যুদ্ধ করে সে সকল যুদ্ধের মধ্যে জয়লাভ করছে। তো এইখানে এই যে একটা হেন দুর্বল মানুষ, এই ছোট দুর্বল মানুষটাকে তোমার এই দাস কিভাবে ভয় পাবে? তাহলে এখানে সঠিক উত্তরটা হবে পরাক্রম দাসে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো ভাই, 69 নাম, অরফিয়াস কোন পুরাণের চরিত্র? অরফিয়াস কোন পুরাণের চরিত্র? আমরা জানি একজন পরে একজন হচ্ছে অ্যাপোলো। অ্যাপেলো, এই যে অ্যাপেলো, অ্যাপোলো ছিল গানের দেবতা। গানের দেবতা কে ছিল? অ্যাপেলো। তার সন্তান হচ্ছে অরফিয়াস। তার সন্তানকে অরফিয়াস। এই অরফিয়াস খুব ভালো বাঁশি বাজাইতে পারতো। কি বাজাইতে পারতো? ভালো বাঁশি বাজাইতে পারতো। এবং এই যে এখানে অরফিয়াস, এই অরফিয়াসের কোশ্চেনটাই আসছে যে কোন পুরাণের চরিত্র। দেখো ভাই, তুমি যদি বিদ্রোহী কবিতা, এই টোটাল জিনিসটা হচ্ছে কোথা থেকে আসছে ভাই? এটা হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে আসছে। কোন কবিতা থেকে আসছে? বিদ্রোহী কবিতা থেকে আসছে। আমরা জানি বিদ্রোহী কবিতাটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অগ্নিবীণা কাব্যগ্রন্থের যেই দ্বিতীয় যেই কবিতা, প্রথম কবিতাটা হচ্ছে প্রলয় উল্লাস। প্রথম কবিতাটা কি? প্রলয় উল্লাস।
প্রথম কবিতাটা হচ্ছে প্রলয় উল্লাস, আর দ্বিতীয় কবিতাটাই হচ্ছে বিদ্রোহী কবিতা। সেই বিদ্রোহী কবিতার মধ্যে অরফিয়াস, এই অরফিয়াস হচ্ছে একজন গ্রিক পুরাণ মতে গানের দেবতা, এবং অরফিয়াসের বাবা ছিল অ্যাপেলো, যে কিনা গানের দেবতা ছিল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে। ধান ক্ষেত কে রচনা করছে? এই 70 নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার করো, এটা খুব ইউনিক একটা কোশ্চেন, যে ধান ক্ষেত কে রচনা করছেন? ধান ক্ষেত কে রচনা করছেন? ধান ক্ষেত। ধান ক্ষেত কে রচনা করছেন? সবাই একটু অ্যান্সার করো। ধান ক্ষেত কে রচনা করছেন? ধুর। ধান ক্ষেত কে রচনা করছেন? সবাই দৌড়ে অ্যান্সার করো। ধান ক্ষেত কে রচনা করছে? ভাইয়া, আপনার ফেসবুক আইডিতে রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করিয়েন প্লিজ। ও বাবা, আচ্ছা ওকে, করবো না, সমস্যা নেই। আমি তো আপনার এগুলাকে খেয়াল করি না, বুঝিস নাই। আমি তো রিয়াকশন না। ওকে, আচ্ছা, হ্যাঁ ওকে করব। বলছে আমাকে, আমি জানি না, তুই হচ্ছে আমাকে একটু মেসেজ দিস, মেসেজ দিলে ওকে আমি অ্যাকসেপ্ট করে নিব। বলছে ধান ক্ষেত কোন ধরনের, কে রচনা করছে? দেখি সবাই উত্তর করছো ডি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে জসিমউদ্দিন। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন এর পারিভাষিক অর্থ কি হবে? 71 নম্বর। আমরা প্রাপ্তির শিকার একটু আগে শিখাইছি। অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট একটু আগে শিখাইছি, প্রাপ্তির শিকার। এখন খেয়াল করো, এই যে যদি বলা হয় অ্যাকোমোডেশন শব্দের সঠিক উত্তরটা কি হবে? সবাই একটু উত্তর করো। সবাই একটু উত্তর করো যে আহ 71। এই মাথা ফাড়ালাম। লেখা দিয়ে রাখছি আমি এখানে, অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তির শিকার। আমি এখানে লিখে দিয়ে রাখছি, অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তির শিকার। ঠিক আছে? আর বাসস্থান শব্দের এখানে নথিপত্র ইংরেজি শব্দের অর্থ হচ্ছে ডকুমেন্টস। আর আরোগ্য শব্দের অর্থ হচ্ছে কিউর। আর এখানে যে বাসস্থান, বাসস্থান শব্দের ইংরেজিটাই হচ্ছে অ্যাকোমোডেশন। ওকে, এবার আসো ভাই, 72 নম্বর কোশ্চান। জানার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে? 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 হ্যাঁ, সবাই উত্তর করো। জানার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে? দেখি কে উত্তর করে। জানার ইচ্ছা। সবাই উত্তর কর। সবাই উত্তর কর। আমিও এখন উত্তর দিয়ে দিচ্ছি, দাঁড়া। সবাই উত্তর কর, দেখি কে উত্তর দিতারস। 72 নম্বর। খেয়াল করো, চিকিৎসা, চিকিৎসা কিছু করার ইচ্ছা, এটা হচ্ছে চিকিৎসা। জিজ্ঞাসা, জিজ্ঞাসা শব্দের অর্থ হচ্ছে হনন করার ইচ্ছা, হনন করার ইচ্ছা, হনন করার ইচ্ছা, হনন করার ইচ্ছা। জিজ্ঞাসা, জিজ্ঞাসা শব্দের অর্থ হচ্ছে জয় করার ইচ্ছা। জিজ্ঞাসা শব্দের অর্থ কি? জয় করার ইচ্ছা। এখন আরেকটা অপশন আছে, কোনটি নয়, সঠিক উত্তর এইটা। কারণ জানার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে জিজ্ঞাসা। এর এক কথায় প্রকাশ কি? জিজ্ঞাসা। এর এক কথায় প্রকাশ কি হবে? জিজ্ঞাসা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বার। যারা ভুল উত্তর দিছো তাদেরকে
মারতে হবে, ফিরতে হবে। আয়, ৭৩ নম্বরের সঠিক উত্তরটা কর। বঙ্কিমের বিপরীত শব্দ কোনটা? বঙ্কিমের বিপরীত শব্দ কোনটা? বঙ্কিমের বিপরীত শব্দ কোনটা? আমি বলে দেই, এই বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে ঋজু। বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে ঋজু, এটা লিখে নাও। কুল কাঠের আগুন বাগধারার অর্থ কি? এই যে ৭৪ নাম্বার কোশ্চেনটা দেখো, কুল কাঠের আগুন এই বাগধারাটার অর্থ কি? কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ কি? কুল কাঠের আগুন বাগধারাটার অর্থ কি? সবাই অ্যান্সার কর, ৭৪ নাম্বার অ্যান্সার কর। ৭৪ নাম্বার অ্যান্সার করো, কুল কাঠের আগুন এই বাগধারাটার অ্যান্সার কি হবে? এই বাগধারাটার অর্থ কি হবে? কুল কাঠের আগুন এর বাগধারার উত্তর কি হবে? খেয়াল করো, আমি যদি বলি কুল কাঠের আগুন, কুল কাঠের আগুন, হ্যাঁ অনেকে বলতেছে তীব্র জ্বালা, তীব্র জ্বালা, হ্যাঁ এটাই হচ্ছে সঠিক উত্তর। যারা এ দিচ্ছ এটা হচ্ছে সঠিক উত্তর। আজকের আজকের ক্লাসের অর্থাৎ আমাদের টোটাল তিনটা সেশনে যেই বাংলা, তিনটা সেশনে যেই বাংলার যে কোশ্চেন সলভিং ক্লাস ছিল, সেই কোশ্চেন সলভিং ক্লাসের সর্বশেষ কোশ্চেন, এটা সবাই পারবে, এক নাগারে সবাই পারবে। চিকুর শব্দের সমার্থক শব্দ কোনটা? সেটা হচ্ছে ক্যাশ, ক্যাশ। আচ্ছা, এবার আসেন, আমি কিছু আপনাদেরকে টপিক দিয়ে দেই। ব্যাকরণ, আমি মুখস্থ পার্ট আপনাদেরকে দিয়ে দিছি। ব্যাকরণ যারা সর্বশেষ পর্যন্ত ক্লাস করছো তাদেরকে ধন্যবাদ। এখন খেয়াল করো, ধ্বনি ও বর্ণ পড়বা, নত্ব ও সত্যবিধান পড়বা, ধ্বনির পরিবর্তন পড়বা। এখন ভাই বলো যে ক্লাসটা কেমন ছিল? ৪ নাম্বার পড়বা সমাস, ৫ নাম্বার হচ্ছে উপসর্গ, ৬ নাম্বার হচ্ছে কারক, ৭ নাম্বার হচ্ছে ক্রিয়ার কাল, ৮ নাম্বার হচ্ছে দ্বিরুক্তি, ৯ নাম্বার হচ্ছে লিঙ্গ, তারপর হচ্ছে এখানে লেখাই, সরি, ১০ নাম্বার হচ্ছে সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, ১১ নম্বর হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী, ১২ নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব, অর্থাৎ আমাদের যে বাক্য নিয়ে যত ঝামেলা এইগুলো হচ্ছে আমাদের ব্যাকরণ পার্টের মধ্যে। তোমরা যারা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট, প্রত্যেকেই এ ইউনিটের তারা তো হচ্ছে জাস্ট ওখানে বাংলা নাই, কিন্তু বি ইউনিট এবং সি ইউনিটে যারা পরীক্ষা দিবে এবং যারা সায়েন্স থেকে হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবেন, যাদের জন্য বলতেছি আমি ভাইয়া, এখানে যে আমি গ্রামারের টপিক গুলা দিয়ে দিলাম, তুমি এইগুলাকে পড়ো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এইখান থেকে এইখান থেকে গ্রামারে তুমি কমন পাবা ইনশাল্লাহ। এটা বলে দিলাম, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা, কারণ আমরা হচ্ছে বিগত ১০-১৫ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পাই এই টপিকস গুলা থেকেই হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে। ক্লিয়ার? এই টপিকস গুলা থেকে কোশ্চেন থাকবে, তুমি এগুলাকে ভালো করে যাও। যে যদি বি ইউনিটে যারা ২৫ নাম্বার পরীক্ষা দিবা, তারা এখান থেকে মিনিমাম ১৫টা কোশ্চেন কমন পারতে পারবা। ১৫টা না পেলেও তুমি ১০টা পাবা। আর যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিবা ২০ নাম্বার বাংলা, সেখানে তুমি মিনিমাম ৮টা কি ৯টা কোশ্চেন পাবা। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো ভাইয়া, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমার জন্য অবশ্যই আমাদের সমতলের জন্য সবাই দোয়া করবা। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।